জেলখানার একটি ছোট্ট রুমে গুটি গুটি হয়ে দেয়ালে কি যেন আঁকছে আর আনমনে কিছু একটা ভেবে যাচ্ছে। এইদিকে এই জেলের সুপার আদনান সাহেব গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে রাসেলের রুমের দিকে। তার মুখে একটা খুশির ছাপ, আবার কোনো কিছুর প্রতি চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাসেল, এই রাসেল, এইভাবে বসে বসে কি চিন্তা করো শুন? আর দেয়ালে ওই মেয়ের ছবি কেন কিছু শুনি? রাসেল এই জেলের 1 বছর হলো আছে। ওর 2 বছরের শাস্তি হয়েছে। তখন থেকেই জেলার সাহেব রাসেলকে খুব ভালোবাসে, যায় না কেন, তবে ওর ভালো কোনো গুণে হয়তো মুগ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কখন আসলেন? আনমানা হয়েই কথাটি জিজ্ঞেস করলো, যেন সে টেরই পায়নি যে স্যার কখন এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি এসেছি মাত্রই, খুব বেশি সময় হয়নি। তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। জেলার সাহেব খুবই খুশি মনে বলল, কিন্তু খুশির কথা শুনে রাসেলের মুখে কোনো হাসি খুশি ছিটে ফোটাও নেই, যা তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। স্যার, আমার জীবনটাই বেদনায় ভরা, কোনোদিন সুখের ছোঁয়া পেয়েছি কিনা সন্দেহ আছে। আর আপনি বলছেন আমার জন্য খুশির খবর আছে? হ্যাঁ আছে। আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? তোমার ব্যবহার দেখে সবাই খুশি হয়। বিজয় দিবস উপলক্ষে তোর 1 বছর আগেই জেল থেকে ছাড়ার আদেশ দিয়েছে। তুমি যেদিন থেকে জেলে আসো সেদিন থেকে বুঝতে পেরেছি তুমি আর যাই করো না কেন কাউকে ধর্ষণ করতে পারো না। স্যার, আপনার এই কথাটা শুনে আমার হাসা উচিত নাকি কান্না করাটা উচিত ঠিক বুঝতে পারছি না। তবে স্যার, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আমার কাছেও এসেছিল, তবে সুখ নয়, মিথ্যের চাদরে আবরিত কষ্ট। কথাগুলো বলেছে আর হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছছে। সবার চোখ তারই দিকে, এ যেন এক ভিন্ন দেশি এলিয়েন। রাসেল, তোমার এখানে আসার মূল কারণটা কি? আমি সেটাই জানার অনেক চেষ্টা করেছি। যদিও লেখা আছে তুমি ধর্ষণের আসামি, কিন্তু আমার বিশ্বাস হয় না তুমি একজন ধর্ষক। স্যার, দর্শক হয়ে কেউ জন্মায় না। এই সমাজের উচ্চপদস্থ মানুষরাই তাদের মতো মানুষদের দর্শক বানিয়ে দেয়। রাসেল, তোমার তো কালকে শাস্তি শেষ, তাহলে তোমার জেলে আসার কাহিনীটা কি আমাদের বলবে প্লিজ? ওখানে থাকা আরো কয়েদিরাও সাথে পুলিশের অন্যান্য সদস্যরাও শুনতে ইচ্ছুক, যেন রাসেলের কাহিনী না শুনলে কারো পেটের ভাত হজমই হবে না। আমি আমার জীবনের সবকিছু খুলে বলবো, তবে এখন না, রাতে। এখন তো আমাদের সবার কাজ করার সময়। আমি চাই না আমার গল্প শোনার জন্য সবার কাজের ক্ষতি হোক। আচ্ছা, তাহলে রাতেই শুনবো, এটাই ফাইনাল। আবার কথা কিন্তু ঘুরিয়ে ফেলিস না। স্যার, এইটুকু বিশ্বাস রাখতে পারেন, আর যাই করি মিথ্যা বলে কারোর সাথে ঠকবাজি করি না। এরপর সবাই চলে গেল। রাতে এসে গল্পটা শুনবে বলে রাসেল আবারও আনমনা হয়ে বসে রইল। চলেন, অনেক তো বকবক করলাম, এখন একটু রাসেলের পরিচয়টা জেনে আসি। কি বলেন আপনারা? এই গল্পের নায়কের পুরো নাম হলো সোহান আফরিন রাসেল। সবাই রাসেল নামে বলে ডাকে তাকে। তার বাবা এই দেশের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরী। অর্থের কোনো কমতি নেই তাদের। মা জজ কোর্টের জজ। কোনো ভাই নেই, আছে শুধু ছোট্ট একটা বোন। ততটাও ছোট না যতটা আপনারা ভাবছেন। নাম জাকিয়া ইয়াসমিন জুই, পাকিস্তানের একটি নামকরা মাদ্রাসাতে পড়ে। এটুকুই এখনকার মতো পরিচয়, বাকি সব গল্প শুনতে শুনতে বুঝতে পারবেন। আমার জীবন কেন এমন হলো? কতটা সুন্দর ছিল যখন বাবা মা বোনের ভালোবাসা ছিল, তখন আফসোস আমার সাথে কেউ নেই। এখন আমি যে একেবারে একা হয়ে গেছি। এসব কিছু ভাবতেছে তখনই পিছন থেকে কয়েদি 421 রফি বলে উঠল, রাসেল, কি এত ভাবছো? চলো, কাজ করতে হবে, না হলে জেলার সাহেব সবাইকে বকা দেবে। ভাই চলেন। চলো। দুজন ধীরে ধীরে কাজের জায়গায় গিয়ে তাদের কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন রাসেল সহ সবাই ফ্রেশ হয়ে আবার সেই জেলে ফিরে আসে। কিছুক্ষণ পরে জেলার সাহেবের আদেশে রাসেলকে কিছু ভালো খাবার দিয়ে যায়। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার ছিল আগের কিছুদিনের তুলনায় অনেকটাই ভালো, তাই রাসেল একটু ভাবনায় চলে আসে। আজ হঠাৎ ভালো খাবার কেন, তাও আবার বিরিয়ানি? তাই সে পুলিশকে জিজ্ঞেস করলো, স্যার, আজকে হঠাৎ আমার জন্য এত ভালো খাবার কেন? আপনাদের মনে হয় ভুল হচ্ছে, এই খাবারগুলো হয়তো অন্য কারো। অনেকটাই অবাক হয়ে কথাটা বলল। আরে না, ভুল কি করে হবে? আদনান স্যার তোমার জন্য এই খাবার পাঠিয়েছে, বুঝেছো? এখন খেয়ে নাও। বলে সেই পুলিশ চলে যায়। এদিকে রাসেল আর কিছু চিন্তা না করে অনেকদিন পরে বিরিয়ানি পেয়েছে, লোভ সামলাতে না পেরে পুরাই খেয়ে ফেললো।
এদিকে একজন পুলিশ রাফি আদনান সাহেবকে বলতেছে, স্যার, রাত তো প্রায় শেষ হয়ে এসেছে, এখন চলেন কয়েদি 420 রাসেলের থেকে ওর ধর্ষণের কাহিনী শুনে আসি। ও ভালো কথা মনে করেছো, আমার তো সেই কথা মনেই ছিল না। চলো তাড়াতাড়ি যাই, আমার যে ওর কাহিনী শুনতে আর তর্স হয়েছে না। তারপর আদনান সাহেব সহ আরো কিছু লোক রাসেলের রুমের দিকে আসে। রাসেল, তোমার কথা মতো আমরা সবাই কিন্তু রাতে এসেছি, এখন আর মানা করলে শুনবো না। আরে স্যার, আপনারা তো এত কষ্ট করে আনলেন, আমি আর বলবো না এটা কি হয় বলেন। সেটাই ঠিক বলেছ। এখন তাহলে বলতে শুরু করো, কোনো কিছু না ভেবেই। হ্যাঁ রাসেল, বলতে শুরু করো, আমার যে আর তোমার কাহিনী শোনার জন্য তর্স হয়েছে যা। স্যার, আমার জীবনের কাহিনী শুনতে হলে আপনাদের অনেক সময় কষ্ট করে শুনতে হবে, কেননা গল্পটা প্রথম থেকেই বলতে হবে না, আর না হলে কিছু বুঝতে পারবেন না। আরে যত সময় লাগুক আর কষ্ট হোক না কেন, আমরা তোমার গল্প প্রথম থেকেই শুনবো, বলো। আচ্ছা তাহলে শুনেন। দিনটা ছিল 2019 সালের 10ই ফেব্রুয়ারি, শনিবার। আমি ঘুমিয়ে আছি আরামসে, চারিপাশে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই। এই ছেলেকে নিয়ে আমি একটুও পারি না। কতবার করে বলি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা কর, কিন্তু কে শুনে কার কথা। আজকে ওর কলেজের প্রথম দিন, তাও আবার ঘুম থেকে উঠছে না, নবাব পরে পরে ঘুমাচ্ছে। এই রাসেল, উঠ না, আর কত ঘুমাবি? আম্মু যাও তো, আর একটু ঘুমাতে দাও, মাত্র না উঠলাম। দেখছো ছেলের কথা, সারা রাত ঘুমানোর পরে এখন বলতেছে মাত্র ঘুমিয়েছে। এই তুই ঘুমাবি? ঠিক আছে ঘুমা। ওইদিকে প্রথম দিনেই কলেজ মিস করো, আমি গেলাম বলে মিস রেহানা বেগম মানে রাসেল আম্মু দরজার কাছে যেতে নিচে, অমনি কি, আজকে আমার কলেজের প্রথম দিন আর তুমি এখন ডাকতেছো? হ, এখন তো সব দোষ আমারই হবে। 2 বার ডেকে গেছি, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়, তোর বাবা অপেক্ষা করতেছে। আম্মু তুমি যাও, আমি এই 2 মিনিট ওয়াশরুমে যাচ্ছি আর 5 মিনিট তোমার কাছে আসতেছি। বলে রাসেল দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়, আর রেহানা বেগম হাসতে হাসতে পাগল ছেলে একটা। বলে রাসেলের রুম থেকে নিচে চলে আসে। তখন রাসেলের বাবা রায়হান চৌধুরী জিজ্ঞেস করে, কই তোমার আদরের বাদর ছেলে? এই শোনো, আমার ছেলের নামে বাজে কথা বলবে না, বলে দিলাম। আমি তো মজা করে বলছি, রাগ করো কেন? মজা করে বললো আর যেভাবেই বলো, আমার ছেলেকে নিয়ে বলবেই না। আচ্ছা ঠিক আছে, এখন বলো, রাসেল ঘুম থেকে উঠেছে? তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে, কি ব্যাপার মিস্টার বাবা, আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? এই তো এসে গেছে আমার সোনার চান। তা বাবা, এভাবে ঘুমালে কি তোমার কলেজে যাওয়া হবে? বাবা, আমি কি ইচ্ছে করে ঘুম থেকে উঠিনি নাকি? আমি তো স্বপ্নে দেখতেছিলাম তুমি আমার পাশের বাসায়। আর কিছুই বলতে পারল না রাসেল, কারণ ওর বাবা ওর মুখ হাত দিয়ে চেপে ধরেছে। এই আমাকে কি মায়ের খাওয়াবে নাকি? কানে কানে বললো। তাহলে আমার সাথে লাগতে আসো কেন বাবা? জানো না আমার জজ আম্মু আমার দলে? এই কি ফুসুর ফুসুর করছিস? আর তুই এসব কি পোশাক পরেছিস? যাক, এত সময় পরে হলেও সবার চোখে রাসেলের পোশাকের উপর পড়ল। আসলে রাসেল খুবই সাধারণ পোশাক পরেছে। আরে আমি তোর পোশাক খেয়াল করিনি। তা বাবা, এই পোশাকে কেন পরছিস? আর আমার কি কাপড় কেনার টাকা নাই নাকি? বাবা সেটা না, আসলে আমি চাই না সবাই জানুক আমি ধনী ঘরের সন্তান। আমি চাই সাধারণভাবে গরিবদের কষ্টটা বুঝতে। কিন্তু বাবা। আম্মু, কোনো কিন্তু না। তখন কেউ আর কোনো কথা বলো না, কারণ সবাই জানে রাসেল বলেছে তো ওইটা পরিবর্তন করবে না। তারপর রাসেল সবার সাথে বসে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হয়। এই রিক্সাওয়ালা মামা, এই কলেজে যাবে নাকি? হ মামা জামু, উঠে বসেন। তারপর রাসেল রিক্সায় উঠে বসে রিক্সা আপন গতিতে ছুটে যায় কলেজের দিকে। কিছু সময় পরে কলেজে এসে পৌঁছায়। রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট দিয়ে বলল, মামা এই নাও তোমার টাকা। মামা আমার কাছে তো ভাঙতি নেই। মামা তুমি রেখে দাও, আর কিছু কিনে খেও। মামা আপনার মতো মানুষ এখন আছে? 20 টাকার ভাড়া 50 টাকা দিলেন, যেখানে সবাই 20 টাকা দিতেই কত বাহানা করে। মামা, সবাই যদি এক হতো তাহলে পৃথিবীতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত।
তাই ভালো মন্দ মিলে এই পৃথিবী টিকে আছে। আচ্ছা মামা থাকো, আমি এখন যাই। আমি তো আজকে কলেজের নতুন, তাই রুম খুঁজতে সমস্যা হবে। আচ্ছা মামা, দোয়া করি জীবনে অনেক বড় হন। মামা আমি কি ছোট? হা হা মামা, এই বড় সেই বড় না, এটা হলো শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ওঠা। মামা আমি কি তাইলে মানুষ না? আমি মাপ চাই, তোমার সাথে কথা বলে পারবো না। ভালো থাকো, মন দিয়ে লেখাপড়া করো। রাসেল তখন হাসতে হাসতে বলে, আচ্ছা মামা ঠিক আছে, আপনিও সাবধানে থাকবেন। এমনিতে রাস্তায় চলাচল এখন অনেক কঠিন, চারিদিকে শুধু বড় বড় গাড়ি আর গাড়ি। বলে রাসেল কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন ধাক্কা দেয়, যার কারণে রাসেল তাল সামলাতে না পেরে পড়ে যায় সামনে দিয়ে যা কোনো এক জীবন্ত বস্তুর উপর। কি রে মামা, আজকাল মাটি এত নরম হলো কি করে? মনে হচ্ছে আমি কোনো এক তুলার বস্তার উপরে আছি। রাসেল এসবের থেকে ধ্যান ভাঙে ঠাসটাস শব্দে। এটা কি হলো? আমাকে থাপ্পড় দিল কেডা? অনেকটাই আতঙ্কিত হয়ে। আসলে রাসেল একটা মেয়ের উপর পড়েছে, তাই তার কাছে মনে হচ্ছে সে কোনো তুলার বস্তার উপর পড়ে আছে। এই মেয়েটা হলো আমাদের আজকের গল্পের নায়িকা, নুসরাত ইমরো শিখা। বাবা মার আদর করে শিখা বলে ডাকে। একেবারে বজ্জাতের হাড্ডি একটি মেয়ে, ছেলেদের পোশাক পরে থাকতেই বেশি পছন্দ করে। সারা শরীর যেন অহংকার আর দেমাগে ভরা। এবার বিএসসি প্রথম সেমিস্টার অ্যাডমিশন নিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। বাবা শরীফ চৌধুরী একজন নামকরা বিজনেসম্যান আর শিখার মা একজন গৃহিণী। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার উপরে পড়ার? রাসেল চারদিকে খোঁজে আসল এই কথা কে বলেছে, কোথা থেকে, কিন্তু সে বুঝতে পারছে না। যে একটা মেয়ের উপর শুয়ে আছে এই ভাবতেছে। তখন যখন কথা শুনলো না, তখন শিখা আবার ঠাস ঠাস করে লাগিয়ে দিল রাসেলের গালে। এইবার ঘোরের অবসান ঘটেছে, তাই ঘটনা বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে পড়ে। হেই রে, আমি এত সময় এই চুলার উপরে শুয়েছিলাম, এইসব কিছু আনমনা হয়ে ভাবতাছে। কি রে ক্ষেত, গুনে গুনে 4টা থাপ্পড় খেয়েও আমার কথার জবাব দিচ্ছিস না? আরো খেতে ইচ্ছে করছে নাকি? এত সুন্দরী মেয়ের নরম হাতে থাপ্পড় খেলে খারাপ লাগবে না। শিখার দিকে তাকিয়ে ঘোরের মাঝে বলে ফেলে, কে যেন বিড়বিড় করে বললি, আবার বল, আমি শুনতে পাইনি। অনেকটা রেগে। না কিছু বলিনি তো, শুধু বলেছি আপনি অনেক সুন্দর, একদম পরীর মতো। চুপ, তোর মতো ছোট লোকের মুখে আমার সৌন্দর্যের কথা শুনতে ভালো লাগে না। তুই আগে এটা বল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উপরে পড়েছিলি কেন? আসলে আমি ইচ্ছে করে করিনি, কেউ পিছন থেকে আমাকে ধাক্কা দেওয়ার কারণে পড়ে গেছি আপনার উপর, সরি। তোর শরীর গোষ্ঠী কিলাই। তখন পিছন থেকে শিখার বান্ধবীরা নীলা, অনামিকা, সুমি, ইসরাত চলে আসে। এই শিখা, ছেলেটা সরি তো বলছে, তাহলে এমন করছিস কেন? তোরা এর পোশাক দেখেছিস? মনে হয় নর্দমা থেকে উঠে এসেছে। আমার পোশাকটাই নষ্ট করে দিছে। ঠিক কি গন্ধ! তুই একাই গন্ধ পাচ্ছিস, আমরা তো গন্ধ পাচ্ছি না। তোদের মনে হয় ঠান্ডা লেগেছে, তার জন্য এমন বাজে গন্ধ পাচ্ছিস না। এই শিখা, বসে বসে তামাশা না দেখে ওকে এমন শাস্তি দে যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের উপরে পড়ার সাহস না করে। এই কথা শুনে রাসেল তো ভয়ে চুপসে গিয়েছে। এরা এমন কেন? এই দুইটা মেয়ে কত ভালো, আমাকে ছেড়ে দিতে বলল, আর এরা কি ভয়ঙ্কর রে বাবা। আমাকে কি করে আল্লাহ ভালো জানে, মনে মনে বললাম। কি রে ছোট লোকের বাচ্চা, কি ভাবস? তাড়াতাড়ি কানে ধর, 20 বার উঠবস কর। দেখেন, আমি তো সরি বলেছি, তাও এমন করতেছেন কেন? আজকে আমার কলেজের প্রথম দিন। কি তুই প্রথম আর সিনিয়রদের সাথে এমন ব্যবহার করছিস? দাঁড়া, স্যারকে বলে তোকে টিসি দিতে বলছি। না এটা করবেন না, আমি গরিব, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আমাকে নিয়ে, প্লিজ এমনটা করবেন না। দেখ শিখা, ছেলেটার সাথে এমন করিস না, ওকে দেখে কিন্তু গরিব বলেই মনে হচ্ছে। তোর দেখি এই ক্ষেতের জন্য দরদ উতলাই পড়তাছে, ওর পরিবর্তে তুই তাহলে কানে ধর। সবাই হাসতে হাসতে বলল, দেখ, তোদের সাথে কথা বলাটাই ভুল, থাক আমি গেলাম। আমাকে যেতে দিন প্লিজ। বাবু যাবা তো, আগে কানে ধরো, না হলে আমি স্যারের কাছে গেলাম। আচ্ছা, এটা বাদ দিয়ে আরেকটা শাস্তি দিলে হয় না? আরেকটা শাস্তি? কি করা যায়, কি করা যায়? এই তো পাইছি। আচ্ছা, তুই এখন গিয়ে আমাদের সামনে একটা মেয়েকে লিপ কিস করে দেখাবি।
এটা শুনে তো রাসেলের কলেজা শুকিয়ে গেল। যে ছেলে মেয়েদের থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকে, আর সে নাকি কোনো মেয়েকে কিস করবে, তাও সবার সামনে। কি বলছেন এসব? তাহলে আগেরটা কর, এটা বাদ দিয়ে। না, আমি এটাই করব। কাকে করতে হবে বলেন? তোর ইচ্ছে মতো কোনো মেয়েকে কিস করবি, ব্যাস লিপ টু লিপ কিস। রাসেল অনেক সময় ভেবে কাউকে তার মনের মতো না পেয়ে শিখাকে জাপটে ধরে কিস করেছে, যা দেখে ওইখানে থাকা সবার চোখ কপালে উঠে আসার মতো অবস্থা হয়ে গিয়েছে। যে মেয়ের হাত পর্যন্ত ধরার সাহস করে না, আর এই ছেলে শিখাকে কিস করেছে। শিখার তো চোখে ছানা বড় হয়ে গেছে, রাসেলকে ছাড়াতেই পারছে না। 5 মিনিট পর ছেড়ে দিয়েই একটা দৌড়ে রুম খুঁজে রুমে চলে এলে। ওই কুত্তা, কই যাস তারা? তোর সাহস কি করে আমাকে কিস করার? শালা, তোকে আমি দেখে নিব। বলে এটাকে গজগজ করতে করতে চলে যায় ক্লাসের দিকে। এদিকে রাসেল ক্লাসে এসে বসে পড়ে আর ভাবতে থাকে তার সাথে আবার কি করবে ওই মেয়েটা। এইসব ভাবতে ভাবতে হঠাৎ রাসেলের চোখ যায় দরজার দিকে, আর দেখতে পায় শিখাদের। যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ হয়, গুরুজনেরা ঠিকই বলেছি। আর কি মেয়ে রে বাবা, আমার সাথেই পড়ে, আর আমাকে বলে কিনা সে আমার সিনিয়র। শিখা, দেখ, ওই ছেলেটা আমাদের সাথেই পড়ে, মনে হয়। আর কি সুন্দর করে বসে আছে, তোর জন্য একটু ভয় করতেছে না? পরে দেখাবো এই শিখা কি জিনিস, আগে ক্লাস করতে দে। কিছু সময় পরে ক্লাসে স্যার চলে আসে, আর সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলে ওঠে, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি অনেক ভালো আছি। আচ্ছা, তোমাদের সাথে আগে পরিচয় হয়নি। আমি আমিনুল ইসলাম, তোমাদের ক্লাস নিব। এখন তোমাদের সবার পরিচয় দাও একে একে। তারপর সবাই সামনে থেকে পরিচয় দেয়। এখন রাসেলের পালা, কিন্তু রাসেল কিছু বলছে না। কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন? স্যার, আমার বলার কিছু নেই, তবুও বলি, আমি সোহান আফরিন রাসেল। সবাই রাসেল বলেই ডাকে। আমার বাবা ছোট্ট একটা ব্যবসা করে, মা গৃহিণী। এক কথায় বলতে পারেন খুবই গরিব ঘরের ছেলে আমি। রাসেল, গরিব বলে কষ্ট পাবার কিছু নাই। ভালোভাবে পড়াশোনা করো, অনেক বড় হবা। ধন্যবাদ স্যার। এখন পরিচয় দেবার পালা আসে শিখার। এই মেয়ে, তুমি বলো। স্যার, আমি এই শহরের নামকরা ব্যবসায়ী শরীফ সাহেবের মেয়ে নুসরাত ইমরুজ শিখা। এইভাবে অনেক কথা বলে পরিচয় পর্ব শেষ করে কিছু কথা বলে স্যার চলে যায়। আজকে নাকি আর ক্লাস হবে না, তাই রাসেল বাড়ির উদ্দেশ্যে ক্লাসরুম থেকে বাইর হতে নিলে কেউ একজন পিছন থেকে ডাকে, এই ছেলে দাঁড়া। রাসেল শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়, আর পিছনে তাকিয়ে দেখে তার বয়সের একটা ছেলে তাকে ডাকছে। হ্যাঁ ভাই, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুমি ছাড়া তো আর কাউকে ডাকিনি। ও, তাহলে বলেন কি জন্য ডেকেছেন? আমি শুনেছি তুই নাকি শিখাকে বিরক্ত করেছিস। ও, তাহলে ওই মেয়েটা বলেছে মনে মনে। ভাই, আমি ইচ্ছে করে তো এমনটা করিনি। শোন, তোকে দেখে অমনটা মনে হয় না, আর যেহেতু আজকে তুই প্রথম, তাই মাফ করে দিলাম। কিন্তু পরে যদি শুনি তাহলে হাড্ডি একটাও আস্ত থাকবে না। ধন্যবাদ ভাই, আমি তাহলে আসি, আর আমি আপনার কথাগুলো মনে রাখবো। রাসেল বলে রিক্সা নিয়ে বাসায় চলে আসে। কি রে বাবা, আজকে প্রথম দিন ক্লাস কেমন করলি? আর কোনো ঝামেলা হয়নি তো আবার? না আম্মু, কিছুই হয়নি। আর একটা ক্লাস করে ছুটি হয়েছে, প্রথম দিন বলে নাকি এমনটা হয়েছে। ও আচ্ছা, তাহলে যা ফ্রেশ হয়ে খেতে আয়। আম্মু, তুমি তো আদালতে গেছিলা, ফিরছো কখন? আজকে বেশি কাজ নেই, তাই চলে এসেছি একটু আগে। তারপর রাসেল তার রুমে চলে আসে। সবকিছু রেখে ড্রেস পরিবর্তন করে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। আম্মু আব্বু আজকে খেতে আসবে না? না, আজকে আসবে না, অফিসে নাকি আজ অনেক কাজ। তুই তাড়াতাড়ি খেয়ে নে, অনেক ক্ষুধা লেগেছে, তোকে দেখেই বুঝতে পারতাছি। আম্মু, অনেক ক্ষুধা লেগেছে, দাও দাও, খেতে দাও। তারপর রাসেলের আম্মু খাবার দেয় রাসেলের প্লেটে। রাসেল তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে নেয়। রাসেল, কলেজে কি কোনো মেয়ে পছন্দ করেছিস নাকি? রাসেলকে ওর আম্মু হাসতে হাসতে উপরের কথাটা জিজ্ঞেস করলো। আসলে বলতে গেলে এরা সবাই বন্ধুর মতোই। আম্মু, আজকে তো কলেজে ঘটে যাওয়া ঘটনা বলাই হয়নি।
রাসেলের আম্মু অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কথা বাবা, তাড়াতাড়ি বল, কোনো ঝামেলা না তো? আরে এসব কিছুই না, তুমি তাহলে শোনো। তারপর রাসেল কলেজে ঘটে যাওয়া পুরো ঘটনা ওর আম্মুকে বলে। আপনারা তো জানেনই, তাই আর নতুন করে বললাম না। এদিকে রাসেলের কথা শুনে ওর মা তো হাসতে হাসতে শেষ। আমার ছেলে তাহলে একটা মেয়ের হাতে থাপ্পড় খেলো? আম্মু তুমি এরকম কেন করতেছো? আর জানো, ওইটা মনে হয় কোনো মানুষ ছিল না, ছিল একটা মানুষরূপী পরী। কি আমার বৌমা তাহলে এত সুন্দর? আরে যে আমাকে দেখতেই পারে না, আর তুমি তাকে বৌমা বলছো? এসব কথাবার্তার মাঝে রাসেলের ফোনে একটা কল আসে, তাই কলটা রিসিভ করার জন্য হাতে নেয়। কে ফোন দিছে বাবা? তোমার আদরের মাদ্রাসাতে পড়া হুজুর মেয়ে জুই কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম জুই, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ভাইয়া তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। আর আম্মু এখানে আছে, নে আম্মুর সাথে কথা বল, আমি ভাত খাওয়া শেষ করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুমি আম্মুর কাছে দাও। রাসেল তখন ফোনটা ওর আম্মুর কাছে দেয় জুইয়ের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আম্মু কেমন আছো? আর আব্বু কেমন আছে? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আর তোর বাবাও ভালো আছে। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। আম্মু, আমি 1 মাসের ছুটি পাইছি, আগামী সপ্তাহে বাড়িতে আসব। সত্যি বলছিস? আমার না অনেক খুশি লাগতেছে তুই বাড়ি আসবি এইটা শুনে। মা দেখে শুনে সাবধানে আসিস কেমন? এভাবে আরো অনেক কথা বলে ফোন কেটে দেয়। বিকেলে রাসেল ঘুমিয়ে আছে, তখন ফোন থেকে সৃষ্টি ভূমিকম্পের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বন্ধু হালিম কল দিয়েছে আমেরিকা থেকে, তাই তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো মামা, কেমন আছিস? আরে এতদিন পরে আমার কথা মনে পড়লো। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর আমি তো তোকে মনে রেখেছি বলেই তোর কথা মনে পড়তেই তোকে কল দিলাম। আর ওটা তুই তো একবারও খোঁজ নিস নাই, শালা আবার কথা কস। সরি রে দোস্ত, আসলে আমি কেমন চাপের মাঝে থাকি সেটা তো তুই জানিস। তাই তো তোকে কিছু বললাম না, শালা বেঁচে গেলে। তা দেশে আসিস না কেন? শালা ওইখানে থেকে বুড়া হলে পরে কোনো মেয়ে দিব না, তখন বুঝবা কেমন মজা। আমি না হয় দূরে থাকি, কিন্তু তুই তো দেশেই আসিস, তাহলে বিয়ে করিস না কেন? এই বেটা, আমি এখনো পিচ্ছি খোকা আছি, জানোস না? তারা দেশে কবে আসবি? এভাবে দুই বন্ধুর মাঝে অনেক কথা হয়। অনেক সময় কথা বলার পরে ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে রাসেল বাইরে চলে আসে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনের একটা টং দোকানে এসে বসে। এই মামা, একটা স্পেশাল দুধ চা দিন তো। মামা বসেন, আমি 1 মিনিটে বানিয়ে 2 মিনিটে দিচ্ছি। কিছু সময় পরে, এই মামা নিন আপনার চা। তারপর রাসেল চা নিয়ে খেতে থাকে। এক পর্যায়ে রাসেলের চোখ রাস্তায় আটকে যায়। দেখতে পায় রাস্তা দিয়ে এক সাদা পরী হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে পরীর রাজ্য থেকে ভুল করে মাটিতে চলে এসেছে। একটু ভালো করে খেয়াল করেই তার ভাবনাটা ভুল প্রমাণিত হয়, কেননা ওই মেয়েটাই ডেঞ্জারাস শিখা ছিল। সুন্দর হতে পারে, কিন্তু মনটা তার সুন্দরী না। একটা কথা মাথায় ধরছে না, এই মেয়ে প্যান্ট আর টি শার্ট বা টি শার্ট ছাড়া কিছুই পরে না। সে আজ 3 পিস পরেছে, কারণ কি? ধুর, যাই কারণ হোক না কেন, ওকে কিন্তু এই গেটআপে অসম্ভব সুন্দর লাগতেছে, মনে মনে বললাম। রাসেল এভাবে তাকিয়ে থাকাটা শিখা ঠিকই খেয়াল করে। রাগে তার শরীরটা কম কম করতে থাকে, কিন্তু একটা ভালো কাজে যাচ্ছে বলে কিছু না বলে চলে গেল। শালা, আমি এখন একটা ভালো কাজে যাচ্ছি বলে এখন বেঁচে গেলি, না হলে তোর খবর করতাম। তারপর রাসেল চা শেষ করে আবার বাসায় চলে আসে। বাসায় এসে একটু বই নিয়ে বসে, কিন্তু বই আজ তার সাথে বেইমানি করছে। পড়ার পরিবর্তে শিখার চাঁদ মুক্তি ভেসে উঠেছে। দূর, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? ওর কথা কেন মনে পড়তেছে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেই, যেটা প্রথম দেখায় একতরফা ভালোবাসা নামেই পরিচিত। এসব ভাবছে ঠিক তখনই রাসেলের মনে অনেক দিন হলো এফবিতে যাওয়া হয় না, তাই বই রেখে এফবিতে ঢুকে। কিন্তু মেসেজ দেখে ওর চোখ কপালে, কেননা প্রতিটা মেসেজ শুধু ভাই গল্প কি আর দিবেন না, কবে গল্প দিবেন ভাই, আপনার মনের গহীনে লুকিয়ে থাকা প্রেম। গল্পটা যতই পড়ি ততই পড়তে ইচ্ছে করে, গল্পটা যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে। আপনাদের কিন্তু বলতে ভুলে গিয়েছি, আমাদের গল্পের নায়ক গল্প লেখে।
বাবারে বাবা, এত মেসেজ! এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি? শুধু মেসেজ করে গেছে। আম্মু, আসতেছি। বলে রাসেল একটু পরে নিচে চলে আসে। আব্বু, সারাদিন কোথায় ছিলা? তোমার কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, আজকে একটা মিটিং ছিল, অনেক জরুরি তাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো ভেবেছিলাম তুমি... দেখ বাবা, আর সামনে আগাস না বলে দিলাম, তাহলে আমার উপর বিপদ নেমে আসবে। এই তোমরা কিসের কথা বলছো? কিছুই তো বুঝতে পারতেছি না। আম্মু, তুমি বুঝবে না। তারপর কেউ আর কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। পরে যে যার মতো ঘুমানোর জন্য রুমে চলে আসে। রাসেল বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ওর দুই চোখ ভোরে ঘুম চলে আসে। সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায়। তখন ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে চলে যায়। নামাজ পড়ে একটু হেঁটে আবার বাসায় আসে। এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজে এসে একটা গাছের নিচে বসে আছে। ওর কোনো বন্ধু না হয় একাই বসে আছে। আর কেই বা ওর বন্ধু হবে? ও তো একটা খ্যাত। এই দুনিয়ায় টাকা পয়সা স্টাইলিশ হওয়াটাই কি আসল? গরিব মানুষকে মানুষ না? তাদের রক্ত আর ধনীদের রক্ত তো একই। তাহলে এই অট্টালিকা থাকা মানুষগুলো সেটা কেন মানতে চায় না? মনে মনে সব ভাবছে নীরবে রাসেল। ঠিক তখনই কিছুটা দূর থেকে শিখা ওকে ডেকে চলেছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়ালই নেই। এতে শিখা তো রেগে আগুন হয়ে যায়। তাই কাছে এসে কলা ধরে, ওই কুত্তা, তোকে কখন থেকে ডাকি, কথা কানে যায় না? রাগে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আমাকে ডেকেছেন আপনি? না, তোকে ডাকিনি, এখানে তো আরো অনেকেই আছে। শালা হনুমান! আমি সেটা খেয়াল করিনি, সরি। সেটা খেয়াল করবি কি করে? সারাক্ষণ তো মেয়েদের দিকে তাকিয়ে থাকতেই তোর সময় কাটে। এইটা আপনি কি বলছেন? আমি আবার কোন মেয়ের দিকে তাকালাম? কেন মনে নেই? কাল বিকালে আমার দিকে তাকিয়ে তোর চোখ দিয়ে গিলে খাচ্ছিলি, একটু লজ্জা ভাব নিয়ে। যা বাবা, এই মেয়ে সেটা জানলো কি করে? এ আবার ভূত নয় তো? মনে মনে বললাম, হে, আপনি কোথাকার সুন্দরী যে আপনার দিকে আমি তাকিয়ে থাকবো? এই কথাটা বলতে দেরি রাসেলের গালে ঠাসটা শব্দ হতে দেরি হলো না। রাসেল বোকার মতো গালে হাত দিয়ে তাকিয়ে দেখছে। সবাই ওর দিকেই চেয়ে বিনা টিকিটে সিনেমা দেখছে। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? আবার আমাকে অসুন্দর বলস? যা ভাগ আমার সামনে থেকে। অনেকটাই রেগে বলল। রাসেল তখন আর কিছু না বলে গালে হাত দিয়ে ফাঁকে চলে আসে। ফর্সা গালে 5টা আঙুলের ছাপ ভেসে উঠেছে। ওইখানে না থাকাই ভালো, কারণ শিখা অনেক রেগেছিল, না জানে আরো কি করত। এই মেয়ের কি কোনো কাজ নেই নাকি? আমার সাথে এমনটা করা ছাড়া আমি যেখানেই থাকি না কেন ঠিকই খুঁজে বের করবেই। কেউ একজন রাসেলের কাঁধে হাত রাখে। এতে রাসেল একটু চমকে উঠে, কেননা ওইখানে ওকে কেউ তো চেনে না। তাই কেই বা ওর কাঁধে হাত রাখলো। তাই ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখতে পায় তার বয়সী একটা ছেলে। ওহ, তাহলে এই ছেলে আমার সাথে পড়ে? যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। যে শেখার দলের কেউ না। মনে মনে, হ্যালো, আমি রাসেল। আমরা কি আজ থেকে বন্ধু হতে পারি? কি বলো এসব? আমি একটা গরিব ক্ষেত মার্কা ছেলে, আর তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? দেখো ভাই, বন্ধুত্ব ধনী গরিব বিচার করে হয় না। আর আমিও গরিব, আর আমার কোনো বন্ধু নেই। তুমি যদি না হও তাহলে বন্ধুহীন হয়ে থাকতে হবে, মন খারাপ করে। রাসেল একটু ভেবে দেখলো যে জাহাঙ্গীর ঠিক কথাই বলেছে, তাই সে ঠিক করে বন্ধু বানাবে। আরে ভাই, মজা করলাম, রাগ করো না। আমরা আজ থেকে বন্ধু, ঠিক আছে? এবার ঠিক আছে, অনেক খুশি হয়ে। রাসেল আর জাহাঙ্গীর জমিয়ে আড্ডা দিচ্ছে, তখনই পিছন থেকে শিখা বলে ওঠে, কি রে খ্যাত, ভালোই তো বন্ধু বানাইছিস, তাও তোর মতোই খ্যাত। বলে ওর বন্ধুরা হাসতে শুরু করলো। দেখেন, আমাকে নিয়ে যা মন চায় বলেন, কিন্তু আমার বন্ধুকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। এই শিখা, দেখে ছেলের রাগ উঠেছে, মনে হয় আমাদের মারবে। কি রে ছোট লোকের বাচ্চা, আমাদের মারবি? ছি, কি পোশাক পরে এসেছিস, গন্ধ বের হচ্ছে। নাক ধরে বলল। এই শিখা, চল তো। ও তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওর পেছনে কেন লেগেছিস? আরে, ওকে থাপ্পড় না দিলে আর অপমান না করলে আমার পেটে ভাত হজম হয় না। আপনারা থাকেন, আমরা চাই। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত সাহস, আমাদের সামনে দাঁড়িয়ে বলছস চলে যাবি? তোর সাহস কি করে হয়, ফকিন্নির বাচ্চা? রাসেল আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারো না। তাকে নিয়ে যা বলছে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওর বাবা মাকে নিয়ে কথা বলবে এটাও সহ্যই করতে পারে না।
তাই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। এটা দেখে ওইখানে থাকা সবাই তো আতঙ্কিত হয়ে যায়, সবার চোখ এদের দিকে। আমাকে নিয়ে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার বাবা মা সম্পর্কে একটা কথাও চলবে না। তোর এত বড় সাহস এই শিখা চৌধুরী গায়ে হাত দিস, তোর হাত আমি কেটে নিব বলে দিলাম। যা পারেন করেন, আমি এখানে অপেক্ষা করতেছি। তখনই ক্লাসের সময় হওয়াতে ঘন্টা বাজিয়ে দেয়, তাই সবাই ক্লাসে চলে যায়। তোকে আমি দেখে নিব বলেই হন হন করে রুমের দিকে চলে যায়। রাসেলও যায়। রাসেল, এদের সাথে লাগা কিন্তু ঠিক না। এরা অনেক ভয়ঙ্কর, বলতে গেলে এখন না জানি কি করে। এত ভয় পেলে কি দুনিয়ায় টিকে থাকা যায় নাকি? আর তুই চিন্তা করিস না, এখন চল ক্লাসে যাই। চল। তারপর ওরা 2 বন্ধু ক্লাসে চলে যায়। ক্লাসে এসে দেখতে পায় স্যার এখনো আসেনি, কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পায় শিখা অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। বর্ষাকালে 5টা আঙুলের ছাপ ফুটে উঠেছে। এই তাড়াতাড়ি গিয়ে বসে, দেখছিস না কিভাবে চেয়ে আছে তোর দিকে কানে কানে। রে চল। তারপর ওরা ছিটে গিয়ে বসে। কিছু সময় পরে স্যার চলে আসে, সবাই সালাম দেয়। বসো তোমরা। আর সবাই কেমন আছো? সবাই একসাথে বলে ওঠে সবাই ভালো আছে। স্যার ক্লাস করে এভাবে একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়। সবাই বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। আমি তাহলে আসি, তোর বাসা ওই দিকে, দেখে শুনে সাবধানে যাস কেমন? আচ্ছা, তুইও সাবধানে যাস। বলে রাসেল একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। আর বাসায় এসেই, আম্মু তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। ছোট সাহেব, ম্যাডাম এখন আশপাশে নাই, আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। রাসেল ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। একা একা ভালো লাগছে না, তাই সোফায় বসে টিভি দেখছে। তখনই, কি রে বাবা, কখন আসলি তুই? কি ব্যাপার আজকে হঠাৎ রাজা রানী একসাথে যে? আর আমি একটু আগে এসেছি। আসলে তোর বাবা আর আমি এক জায়গায় গিয়েছিলাম তোর বিয়ে ঠিক করতে। বিয়ের কথা শুনে তো রাসেল অবাক হয়ে যায়। আমার এখনো পড়াশোনা শেষ হয় নাই, আর তোমরা সোজা বিয়ে দিতে যাচ্ছ? আরে বাবা, আমার বন্ধুর মেয়ে অনেক সুন্দর, শুধু কাবিন করে রাখবো, সমস্যা কোথায়? রাসেল ভালো করে জানে এদের আর বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ এরা যা বললে তাই হবে। থাকো তোমাদের বিয়ে নিয়ে, আমি গেলাম। বলে রাসেল ওর রুমে চলে আসে। নিচে কোনো কিছু না বলেই রাতে খাবারও খায় না, রাগ করে। তাই ওর আম্মু ডাকতে চলে আসে। বাবা রাগ করে থাকিস না, তোর এমন অবস্থা দেখে আমার কি ভালো লাগতেছে বল। চল খাবার খেয়ে নিবি। না, আমি খাবো না। আচ্ছা থাক, তোরা বাবা ছেলে মিলে খেতে হবে না। বলে রাসেল মা চলে যায়। আর রাসেল চুপটি করে ঘুমিয়ে যায়। সকালে একটু দেরিতেই ঘুম ভাঙে, আর উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে কলেজে চলে যায়। হাই বন্ধু, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই আছি। এইভাবে অনেক কথা বলে রাসেলের চোখ হঠাৎ গেটের দিকে আটকে যায়। শিখা আজকে শাড়ি পরে এসেছে, অনেক সুন্দর লাগছে তাকে। তাকে দেখ সামনে কি। জাহাঙ্গীর সামনে তাকিয়ে শিখাকে দেখে তো অবাক হয়ে যায়। এই মেয়ে আজকে শাড়ি পরেছে। ওইদিকে শিখার বান্ধবীরা অবাক এমনটা দেখে। কি রে, আজকে এত সুন্দর করে সেজে আসলি, তাও আবার শাড়ি পরে? ইচ্ছে হলো তাই। আর আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে আমার বাবার বন্ধুর ছেলের সাথে। এইভাবে অনেক কথা বলে শিখা মনে মনে ফোন দিয়ে আটে রাসেলকে থাপ্পড় মার একটা শাস্তি দিতেই হবে। তাই ওর বান্ধবীদের সাথে একটা প্ল্যান শেয়ার করে। দেখ, তোরা এটা করতে পারিস না, ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। তুই যদি কাউকে বলিস তাহলে তোরও খবর আছে। আর তুই গিয়ে রাসেলকে বলবি কলেজের 333 নাম্বার রুমে আসতে, একটা কাজ আছে। আচ্ছা, মুখটা ছোট করে। নীলার কোনো কথা না বলে সোজা রাসেলের কাছে চলে আসে। ভাইয়া, তোমার সাথে শিখা দেখা করতে চায়, ও ওর ভুল বুঝতে পেরেছে। রাসেল তো অবাক, কেননা এই মেয়ে ওর থেকে মাপ চাইবে। তা আপনার বান্ধবী কোথায়, দেখা করবে? কলেজের 3 তলায় 333 নাম্বার রুমে, কারণ সেখানে সবাই দেখবে আর মজা নেবে। রাসেল ভাবে নীলার কথায় যুক্তি আছে, তাই সেখানে যাওয়াটাই উত্তম। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। নীলা চলে আসে। আমার কাজ শেষ, তোদেরটা শুরু করতে পারোস। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ। তারপর শিখা তার প্ল্যান মতো সেখানে চলে যায়। দেখ বন্ধু, ওইটা যে মেয়ের কোনো একটা চাল তোকে ফাঁদে ফেলার জন্য।
তুই যাস না। আরে ওই না তো, ওর ভুল বুঝতে পেরেছে, আমার সাথে অমন কিছুই করবেই না। বলে আর কোনো কথা না শুনে রাসেল চলে যায়। কিন্তু রাসেল গিয়ে দেখে একটা পরিত্যক্ত রুম, কিন্তু ওই রুমে কোনো মানুষের ছিটে ফোটাও নেই। তাই একটু ভিতরে দেখার জন্য আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। তখনই পিছন থেকে দরজা আটকানোর শব্দ আসে। সেটা দেখার জন্য রাসেল পিছনে তাকিয়ে দেখতে পায় সেখানে কেউ আছে। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না ভূত নাকি মানুষ। তবুও অনেক চেষ্টা করে বুঝতে পারে সেখানে কোনো ভূত নাই, বরং মানুষ, তাও আবার মেয়ে, মানে শিখা। রাসেল শিখাকে দেখে মনের যে ভয় ছিল সেটা দূর হয়ে যায়, তাই এক বুকে থুতু দেয়। দেখ কতটা ভয় পেয়েছিলাম। এই যে ম্যাডাম, এভাবে কেউ দরজা বন্ধ করে? এই অন্ধকার রুমে আমি তো ভয় পেয়েছিলাম, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে আসতো। বাবা, কাজ শুরু করার আগেই ভয় পাচ্ছ? এটা তো হবে না। চান্দু তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে সামনে। তখনই শিখার কথা শুনে রাসেল অনেকটাই ঘাবড়ে যায়। মানে কিসের কাজ? আর সামনে কি আছে? আপনি আমাকে এখানে ডেকেছেন ক্ষমা চাওয়ার জন্য? নীলা আপু বলল তাই এসেছি। তখনই পিছন থেকে নীলা বলে ওঠে, আমাদের ফাঁদে ফেলানোর জন্যই তোমাকে মিথ্যে বলে এখানে এনেছি চান্দু, মনটা খারাপ করে। আপু সবাইকে বিশ্বাস না করলেও আপনাকে এদের মতো মনে করতে পারিনি, আর শেষে আপনিও আমার সাথে বিশ্বাস নিয়ে পুতুলের মতো খেলা করলেন। নীলার মুখে কোনো কথা নেই, দুই চোখে অশ্রু টলমল করছে, যখন তখন বের হতে পারে। কি করবে, সেও তো পরিস্থিতির শিকার। রাসেল, আমার করার কিছু নেই, পারলে ক্ষমা করে দিও। কখনো ভাবিনি কোনো নির্দোষ মানুষের সাথে এমনটা করব মনে মনে। শিখা, আমি বাইরে আছি, তুই তোর কাজ কর। আচ্ছা যা, তোরা বাহিরের সবকিছু রেডি কর, আমি এই দিকটাই ঠিক করতেছি। রাসেল তো ভয়ে চুপসে গিয়েছে, কেননা ছেলেরা এই একটা জায়গায় খুবই দুর্বল। কারণ এই ব্যাপারে মেয়েরা যা বলবে সবাই সেটাই বিশ্বাস করবে, ছেলেদের কথায় কানও দিবে না। এটা গল্পের কথা, বাস্তব কথা না। এই কি ঠিক করবেন? আর আমাকে যেতে দিন। না চান্দু, সেটা হবে না। তুই 2 টাকার ছেলে হয়ে কোটি টাকার মেয়ের গালে থাপ্পড় মেরে যে ভুল করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। কি করতে চাইছেন আপনি? ঠিক বুঝিয়ে বলেন তো। ওরে বোকা বাবু, কিচ্ছু বোঝে না, আসো দেখিয়ে দেই কি করব। রাসেলের কাছে আসছে আর তার শরীরের শাড়ি একটু অগোছালো করছে, টোটাল লিপস্টিকও নষ্ট করছে, ব্লাউজও ছিঁড়তে শুরু করলো, চুলগুলো আওলা ঝাওলা করে, সাথে একটু লাল রঙও মেখে দেয়, যাতে তাকে দেখে বোঝা যায় কেউ ধর্ষণ করেছে। এই আপনি এসব কি করতেছেন? শাড়ি কেন খুলতেছেন? আর আপনার ছিটতেছেন? অনেকটাই ভয় নিয়ে বলল। এখনো বুঝতে পারিসনি? সকলের সামনে তোকে প্রমাণিত করব তুই আমাকে ধর্ষণ করেছিস। কাছে আসতে আসতে বলল। কি বলছেন এসব? ছাড়েন আমাকে, ছাড়েন। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, এই নরপশুটা আমাকে নষ্ট করে দিচ্ছে। অনেক চিৎকার করে কেঁদে কেঁদে। এদিকে শিকার বন্ধু বান্ধবীরা স্যারের কাছে যায় দৌড়াতে দৌড়াতে। স্যার স্যার, তাড়াতাড়ি আমাদের সাথে চলে। হাঁপাতে হাঁপাতে। এই কি হয়েছে, তোমরা এমন হাঁপাচ্ছ কেন? স্যার এখন বলার সময় নেই, তাড়াতাড়ি চলেন, নাহলে শিখার ইজ্জত নষ্ট করে ফেলবে। তারপর স্যার আর কিছু না বলেই ওদের সাথে দৌড়ে দৌড়ে চলে আসে, আর শুনতে পায় ভিতরে থাকা শিকার চিৎকার করতেছে। এই তোমরা কি দেখছো? দরজা ভেঙে ফেলো। বলে অনেক তাড়াহুড়ো করে দরজা ভেঙে ফেলে, আর সবাই ভিতরে ঢুকে দেখে শিখাকে রাসেল ধরে আছে। শিখা সবাইকে দেখে রাসেলের কাছ থেকে তাদের কাছে চলে যায়। স্যার, এই লম্পটটা আমার সর্বনাশ করেছে। তখন নীলা ওর চাদর দিয়ে শিখাকে জড়িয়ে নেয়। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করি নাই, সব কিছু এদের সাজানো নাটক। স্যার দৌড়ে এসে ঠাস ঠাস করে রাসেলের গায়ে থাপ্পড় লাগিয়ে দেয়, আর এই বলে, তোর মতো ছেলেরা এমনটা করতে পারে? তোদের তো বাবা মা লেখাপড়ার জন্য পাঠায় না, পাঠায় মেয়েদের সাথে অসম্ভাবিত করতে। আজ রাসেলের চোখে জল, তার জন্য তার বাবা মা কথা শুনেছে, ইচ্ছে করছে এখন আত্মহত্যা করে, কিন্তু নিরুপায়। সে নিয়তির কাছে চুপ করে দাঁড়িয়ে শুনছে স্যারের কথা, চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে। কেন এই মুখে নেই কোনো মুখে শব্দ? তুইও যে এমন হবি সেটা কখনো কল্পনা করিনি। সিসি, তোর মতো একটা খারাপ ছেলের সাথে আমি বন্ধুত্ব করেছি। দোয়া করি আল্লাহ তোর মতো বন্ধু যেন কারো কপালে না জুটায়। রাসেলের মুখে কোনো কথা নেই, সেই সব দেখে পাথর হয়ে গেছে, চোখ ভর্তি অশ্রু গড়িয়ে পড়ছে। এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ও একটা ধর্ষক, তোমরা আগে নিজের হাতে শাস্তি দাও, পরে অন্য ব্যবস্থা নেওয়া যাবে।
স্যার এই কথাটা বলার সাথে সাথেই সবাই ঝাঁপিয়ে পড়ে রাসেলের উপরে। রাসেলের মুখে শুধু একটাই শব্দ, আমি কিছুই করিনি। তোমরা কেন বোঝো না আমি কিছুই করিনি? এতটাই মেরেছে যে রাসেলের চোখ দিয়ে অশ্রু আর শরীরে বের হচ্ছে রক্ত। তবুও কারো কোনো মায়া নেই ওর প্রতি, কারণ ও একটা ধর্ষক। আমাকে থাপ্পড় মারো না, এখন বুঝো কেমন লাগে। বলেছিলাম না আমার সাথে লাগলে তার ফল ভালো হবে না। এখন বুঝো কেমন লাগে। নীলার চোখে পানি, সে কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে। আজ আমি যদি মিথ্যে বলে এখানে না আনতাম তাহলে ওর এত কষ্ট হতো না। রাসেল অতিরিক্ত মার সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায়, কিন্তু সেদিকে কারো খেয়ালই নেই, মেরে যাচ্ছে। তখন স্যার লক্ষ্য করে, এই তোমরা থামো, রাসেল তো নড়াচড়া করতেছে না, কিন্তু কিছু হয়ে গেল না তো? এই কথাটা শুনে সবাই মারা বন্ধ করে। শিকার তো ভয় কলেজা শুকিয়ে গিয়েছে, যদি কিছু হয়ে যায়। তখন সবার মধ্যে একজন রাসেলের পাল চেক করে দেখে কিছু হয়নি। স্যার, আর মারার দরকার নেই, এখন ওর চোখে পানি দিয়ে জ্ঞান ফেরাও। আমি দেখি ওর ফাইল থেকে ওর বাবা মার তথ্য পায় নাকি, আর পুলিশকে আসতে বলছি। তখন পুলিশ কথাটা শুনে শিকার অনেক খারাপ লাগে, সে এত কিছু ভেবে দেখেনি। স্যার পুলিশ কেন? শিখা মামুনি, তোমার কোনো ভয় নেই, পুলিশ এই জানোয়ারটার বিচার করবে। বলেই স্যার চলে যায়। তাই শিখা চাইলেও কিছু বলতে পারে না। এদিকে একজন রাসেলের চোখে পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। এভাবে অনেক সময় করার পর রাসেলের জ্ঞান আসে, দেখে সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে। এদিকে স্যার গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলে, আর কলেজে আসতে বলে। রাসেলের ফাইল ঘেটে ঘুটে একটা নম্বর পায়, সে নম্বরটা ছিল রাসেলের বাড়ির ল্যান্ড লাইনের নম্বর। স্যার ফোন দিলেই বাড়ির কোনো কাজের লোক ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি এই কলেজ থেকে বলছি। এটা কি রাসেলের বাড়ির নম্বর? হ্যাঁ হ্যাঁ, এটাই তো তার বাড়ির নাম্বার। কেন? তার বাবা মাকে এখনই কলেজে আসতে বলেন, বাকিটা তার নিজের চোখেই দেখতে পারবে। বলেই স্যার ফোন রেখে দেয়, আর রহিম রাসেলের মা আর বাবার কাছে যায়। দেখতে পায় রাসেলের মা রুমে একটা কাজ করছে, আর ওর বাবা শুয়ে আছে। ম্যাডাম আসতে পারি? দরজা থেকেই বলল, হ্যাঁ রহিম আসো, আর কিছু কি হয়েছে? হ্যাঁ, ছোট সাহেবের কলেজ থেকে ফোন দিয়েছিল, তারপর সবটা খুলে বলে। কি বলছো এইসব? সাহেব, আমি সত্যি বলছি, আপনারা এক্ষুনি যান। তারপর রাসেলের বাবা আর মা গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে পুলিশ অফিসার আতিক ফোর্স নিয়ে কলেজে চলে আসে। স্যার, কোথায় ওই জানোয়ারটা? তাড়াতাড়ি বাইরে নিয়ে আসেন। তখন স্যার রাসেলকে বাইরে আনার হুকুম দেয়। একটু পরে রাসেলকে পুলিশের সামনে নিয়ে আসে। চারিদিকে ছাত্রছাত্রী নিয়ে ঘেরা, মাঝে পুলিশ, শিখার বাবা মা, শিক্ষক আর কিছু মুরব্বী। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়ানো রাসেল। পুলিশ অফিসার উঠে গিয়ে রাসেলের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, এই জানোয়ার, তোর সেক্স করতে ইচ্ছা হয়েছে, তা কোনো পতিতালয়ে যা। এই মেয়ের জীবনটা নষ্ট করলি কেন? রাসেলের মুখে কোনো কথা নেই। এদিকে রাসেলের বাবা মা সবার পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর চোখের পানি মুছছে। স্যার, এইসব বাদ দিয়ে আগে বলেন, ওর পরিবারের কাউকে কি আসতে বলেছেন? এই তোর বাবা মাকে ফোন করে আসতে বল। শিখার চোখে জল, তার একটা ভুলের জন্য একটা নির্দোষ ছেলে কষ্ট পাচ্ছে। শিখা, আজকে তুই অনেক খুশি তাই না রে? তুই প্রতিশোধ নিতে পেরেছিস। দেখছিস শুধু তোর জন্য একটা নিরপরাধ ছেলেকে কতটা অপমানিত হতে হচ্ছে। শিখার মুখে কোনো কথা নেই, আজ তার চোখে অশ্রু জমেছে। স্যার, অপরাধ যদি করেই থাকি সেটা আমি করেছি, আমার বাবা মা করেনি। এই অপরাধের জন্য আপনারা চাইলে আমাকে ফাঁসি দিতে পারেন, আমি মাথা পেতে মেনে নিব। তবু আমার বাবা মার নামে একটা বাজে কথাও বলবেন না, পায়ে ধরে বলছি আপনাকে। রাসেলের এমন কথা শুনে সবার চোখে পানি, সবাই নিস্তব্ধ, কারো মুখে কথা নেই। আসলে তো অপরাধ সন্তান করবে, আর তার খেসারত পিতামাতাকে কেন দিবে? তারা কি তাদের সন্তানকে শাসন করে না? অবশ্যই, কিন্তু কর। মিস্টার রায়হান চৌধুরী, ছেলেটা কিন্তু সঠিক কথাই বলেছে। অপরাধ করেছে, তাহলে ওর বাবা মা তার জন্য কথা শুনবে কেন? স্যার, আমি বলেছি তো আমাকে ফাঁসি দিন, দিয়ে দিন, তবুও তাদের এখানে এনে অসম্মান করবেন না। তখনই পিছন থেকে রাসেলের আম্মু বলে ওঠে, স্যার, আমাদের ডাকতে হবে না, আমরা অনেক আগেই এসেছি আর সব কিছুই শুনেছি। তখন সবাই শুনে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। সবাই অবাক রাসেলের বাবা মাকে দেখে। ম্যাডাম, আপনি এখানে? সেলুট দিয়ে। আসতেই হলো, আপনাদের তো ওর মতো খারাপ ছেলের খারাপ মা বাবাকে দেখতে চেয়েছেন,
দেখে নিন, আমি ওর জন্মদাত্রী মা, আর এই হলো ওর জন্মদাতা পিতা। চোখের কোণে জল, সবাই চুপ করে, মুখে কোনো কথা নেই কারো। তখন শিখার বাবা বলে ওঠে, তখন বন্ধু, ও তাহলে তোর ছেলে? আমার ছেলে ছিল, কিন্তু এখন থেকে ও আমাদের ছেলে না, আমাদের ছেলে মারা গেছে। অফিসার, ও যার সাথে নষ্টামি করেছে তাকে নিয়ে আসেন। শিখাকে সামনে নিয়ে আসে। শিখার মুখটা শুকিয়ে গিয়েছে, মাথাটা নিচের দিকে দিয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। রায়হান, এটা তোর মেয়ে না? তখন রাসেলের বাবা রাসেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, রাসেল, এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমাদের বলতি ওকে বউ করে ঘরে নিয়ে যেতাম। ওর জীবনটা কেন নষ্ট করলি? এই কথা শুনে ওখানে থাকা সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক তো শিখা। আজ তার ভুলের জন্য এমনটা হলো। আজ প্রতিশোধ নিতে গিয়ে নিজের হবু বরের সাথেই এমনটা করলাম। ছি, আমি তো নারী জাতির কলঙ্ক। কি করে পারলাম একটা নির্দোষ ছেলের সাথে এমন করতে? অফিসার, ওকে নিয়ে যান। ওর মতো ছেলে এখানে থাকলে সবাই বিপদে পড়বে। এই হাত দিয়ে কত মানুষের অন্যায়ের শাস্তি দিয়েছি, আর ওকে ওর পাপার শাস্তি দিব না, এটা ভাবলেন কি করে? তখন শিখা কিছু বলতে যাবে, অমনি অনামিকা শিখার মুখ চেপে ধরে। এই কি করছিস? এখন তুই সব বললে আমরা সবাই ফেঁসে যাব। তার চেয়ে বরং পরে বলে সব ঠিক করা যাবে, শিখার কানে কানে। শিখা ওর কথা বুঝতে পেরে আর কিছু বলল না। রাসেল ওর বাবা মায়ের পায়ে পড়ে যায়। আম্মু, আমি কিছুই করিনি, সব আমাকে ফাঁসানোর জন্য ওদের সাজানো নাটক। আমি কেমন সেটা তোমরা ভালো করেই জানো। বিশ্বাস করবো তোকে? এই শুনে রাখ, আজ থেকে তুই আমার ছেলে না। আমার একটা ছেলে ছিল, মারা গেছে, মনে করবো আমার ছেলে নেই। তখন আবার রাসেল ওর বাবার পায়ে ধরে বলে, আব্বু, তুমি তো বিশ্বাস করো আমি কিছুই করিনি। বিশ্বাস? তা আবার তোকে? আমার কাছে তুই মৃত্যু। তখন রাসেল দৌড়ে নীলার কাছে চলে যায়। আপু, আপনি সবকিছু জানেন, আমার আব্বু আম্মুকে একটু বুঝিয়ে বলেন না। কিন্তু নীলা কিছু না বলে সেখান থেকে চলে যায়। নীলারও খুব করে বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারেনি। এখন আমার মেয়েটার কি হবে? ওর বিচার আইন করবে। অফিসার, ওকে নিয়ে যান, কালকে আদালতে ওর বিচার হবে। তখন পুলিশ রাসেলকে টানতে টানতে নিয়ে যায়। এদিকে রাসেলের বাবা আর মার চোখের পানি। কি থেকে কি হয়ে গেল? মামনি, তুমি কোনো চিন্তা করো না, ও ওর শাস্তি পাবে। বলে সেখান থেকে বাসায় চলে এসে সোফায় বসে পড়ে। মাথায় হাত দিয়ে রাসেলের বাবা মা রাসেলের আম্মুকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমাদের রাসেলের কি বিচার করবে তুমি? খুব তো সবার সামনে বললে ও আমাদের ছেলে ছিল, কিন্তু এখন নাই, মরে গেছে। আসলে আমরা কি আমাদের কলিজা ছাড়া থাকতে পারবো? এই কথাটা শুনে রাসেলের আম্মু বলে, শুধু কি আমি একাই বলেছি? তুমি বলনি? আমি আইনের হাতে বাঁধা। ওর অন্যায় অনুযায়ী ও যেই শাস্তি পাবে সেটা ওকে পেতেই হবে, হোক না সে আমার ছেলে। আইন সবার জন্য সমান। তাই বলে আমাদের ছেলে সেই কথা একটু ভাববে না? ও যদি এই জিনিসটা ভাবতো তাহলে এমন জঘন্য কাজ করার আগে আমাদের কথা একবার হলেও ভাবতো। যাই হোক, এই বিষয়ে আর কথা বলবো না। মনে রেখো, অন্যায় যে করে আর যে অন্যায় সহে, দুজনেই সমান অপরাধী। তারপর রাসেলের আব্বু কোনো কথা না বলে তার রুমে চলে যায়। কারণ কিছু বলেও কোনো লাভ হবে না, কেননা রাসেল এমন একটা কাজ করেছে যেটা কারো কাছে বলে মুখ পাওয়া যাবে না। এইদিকে নীলা আর শিখা অনামিকা একসাথে বসে ভাবছে। তখন নীলা বলে ওঠে, শিখা, তুই আজ একটা নিরপরাধ ছেলের সাথে যা করলি তার ক্ষমা তুই কখনো পাবি না। দেখেছিস ছেলেটা কত ভালো, তোর নাম ধরে একবারও বলেনি তুই ওর সাথে কি কি করেছিস। তার উপরেও রাসেল তোর হবু বর ছিল, যা আমাদেরও অজানা। আচ্ছা শিখা, রাসেল এত বড়লোক হয়েও এই খ্যাত সেজে কলেজে আসতো কেন? আর সব অপমান সহ্য করতো, যেখানে তার মায়ের নাম শুনেই সবার হাত পা কাঁপে। বাবারটা বাদ দিলাম। আমি কিছুই জানি না, আর ওর সাথে যে বিয়ে সেটা আমি কালকেই প্রথম শুনেছি। যদি জানতাম ওই হাদারাম আমার হবু বর, তাহলে তো ভ্যানিটি প্যাক করে রাখতাম। এমন জঘন্য কাজ তো দূরে থাক। আচ্ছা, আমরা যদি কালকে আদালতে সত্যি কথা বলি তাহলে কিন্তু রাসেল বেঁচে যেতে পারে। হ্যাঁ নীলা, তুই মনে হয় সত্যি কথাই বলেছিস। আমরা যদি কালকে সত্যি কথা বলি তাহলে ও বেঁচে যাবে। যাও, সত্য বলো, আর পুলিশ আমাদের সবাইকে রাসেলের পরিবর্তে আটক করুক।
এটাই তো ঠিক। আচ্ছা, আমরা তাহলে পরে সব খুলে বলবো যখন ওই ঘটনাটা শান্ত হবে। এটা মনে হয় ঠিক হবে। চল এখন বাসায় যা। আকাম তো অনেক করেছিস, টাকা আছেই বলে গরিবদের মূল্যটুকু করতে শিখিসনি। আমরা তো মানুষ নামে কলঙ্ক করে। তারপর আর কেউ কোনো কথা বলে না, সবাই যার যার কাজে চলে যায়। এদের কথা তো অনেক হলো, এবার চলেন আমাদের নায়কের কথা একটু শুনে আসি। রাসেলকে থানায় আটকে রেখেছে। দেখ, তুই যেই ঘরের সন্তান, একবার মুখ খুললে একটা কেন হাজারটা মেয়ে তোর কাছে চলে আসবে। তাহলে তুই এমন কেন করলি? ওই মেয়েটার সাথে তার থেকে বড় কথা, তোর সাথে তো ওই মেয়ের বিয়ে ঠিক করেই রেখেছে। অফিসার, আমি কতবার বলবো আমি কিছুই করিনি। আমাকে মেরে ফেললেও বলবো একই কথা। শোন, আমাদের রসের ছেলে বলে এখনো কিছু বলছি না বলে ভাবিস না যে আমরা চুপ করে বসে থাকবো। জটপট বলে ফেল, কেন করছিস? তোর মতলব কি ছিল? এমন কথা শুনে রাসেলের প্রচন্ড রাগ উঠে যায়। বললাম না আমি কিছু করিনি। কোন মতলব তো? দূর কি বাত। পুলিশ আর রাগটা ধরে রাখতে পারলো না, উড়াধুরা মার শুরু করে দেয়। এমনিতে মার খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, তার উপর আবার এখন চলছে আনলিমিটেড মায়ের। এখনো সময় আছে, সব খুলে বল। মরে গেলেও বলবো না আমি কিছু করিনি। তখন মায়ের গতি আরো বৃদ্ধি করে দেয়, যার কারণে রাসেলের শরীর বেয়ে রক্ত পড়ছে। এক পর্যায়ে রাসেল অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। তখন পুলিশ অফিসার আতিক মারা বন্ধ করে দেয়। এভাবে দেখতে দেখতে দিন টিপিরের রাত শেষ হয়ে যায়। সকালে রাসেলকে আদালতে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয়। রাসেলের আম্মু আজকে এখনো আদালতে যাওয়ার জন্য রেডি হচ্ছে না কেন? কিছুই ভালো লাগছে না। আমার হাত দিয়েই আমার কলিজার টুকরোকে কি করে শাস্তি দিব বলো? এইভাবে ভেঙে পড়লে হবে না, কারণ তুমি আইনের লোক। মনে রেখো, তুমি একজন বিচারক। তোমার থেকে সবাই ন্যায় বিচার পাওয়ার জন্য আসে। আচ্ছা, তুমি থাকো, আমি রেডি হয়ে সবকিছু নিয়ে আসি। এই তোরা সবাই ওকে দেখে রাখিস যেন পালিয়ে না যায়। তারপর ধীরে ধীরে গাড়ি চলতে থাকে আদালতের দিকে। রাসেলের চোখে আর অশ্রু নেই, যেন সব পানি শুকিয়ে গিয়েছে। পাথর হয়ে গাড়ি সিটে বসে আছে, হাতে বেড়ি পায়ে বেড়ি। দেখতে দেখতে আদালতে উপস্থিত হয়ে যায়। একে একে সব মানুষ এসে বসে পড়ে। জজ এখন আসেনি, তাই সব অপেক্ষা করছে। রাসেল নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ফর্সা মুখটা মলিন হয়ে আছে। দেখেছিস শিখা, রাসেলের অবস্থা? মেরে মেরে রক্ত বের করে দিয়েছে। ওর অবস্থা দেখে আমারই কান্না পাচ্ছে। তুই এত ইমোশনাল হয়ে পড়লে তো জজকে কে সব বলে দিবি? দেখ নীলা, এখানে কিন্তু সত্যি কিছুই বলা যাবে না। এমনভাবে বলতে হবে যাতে রাসেল সত্যি সত্যি অপরাধী প্রমাণিত হয়। তোর আল্লাহ আল্লাহ কর আমাকে যেন কাঠগড়ায় না ডাকে। তখনই কেউ বলে ওঠে, সবাই চুপ করেন, জজ সাহেব উপস্থিত আছেন। চারিদিকে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। জজ সাহেব আসলেন, সবাই দাঁড়িয়ে সালাম দিলেন। আপনারা সবাই বসেন আর আজকের কার্য শুরু করেন। জজ সাহেবা একবার রাসেলের দিকে তাকিয়ে নিজের চোখের জলটা মুছে নেয়, সবার চোখ ফাঁকি দিয়ে। বাদী পক্ষের উকিল মোহাম্মদ রফিক, আসামির পক্ষের উকিল মোহাম্মদ শফিক। ম্যাডাম, আমি মনে করি এই কেসটা নিয়ে খুব বেশি কথা বলতে হবে না, কারণ সবাই জানে কাঠগড়ায় দাঁড়ানো লম্পটটাই ধর্ষক। তবুও আসামির মুখ থেকে কিছু শুনতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। এখানে জজ বললাম না, কারণ সব জায়গাতে তো আম্মু কথাটাই তুলে ধরেছি। মিস্টার রফিক, পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ ম্যাডাম। এই ছেলে, বলো, ওই বাচ্চা মেয়েটার সাথে এমন জঘন্য কাজ কেন করেছিলে? রাসেল তখন আর্চিক ও রামুর দিকে তাকিয়ে আবার চোখ নিচের দিকে নিয়ে বলে, আমি আগেও বলেছি কিছু করিনি, এখনো বলছি কিছু করিনি। আচ্ছা, মানলাম তুই কিছুই করিস নাই, তাহলে সবাই ঘটনাস্থলে তোকে হাতে নাতে ধরলো কিভাবে? ম্যাডাম, আমার আর কিছুই জানার নাই। মিস্টার শফিক, যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন। মিস্টার শফিক, আপনার কি কোনো কথা জানার আছে? আপনি অনুমতি দিলে আমি ওই মেয়েগুলোকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ওকে, করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। আমি প্রথমে শিখার কাছ থেকে কিছু জানতে চাই। মিস শিখা কাঠগড়ায় হাজির হন। তখনই শিখা সবার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে আছে আর বলল,
যাহা বলিব সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা মামনি, কাঠগড়ায় দাঁড়ানো ছেলেকে কি তুমি চেনো? তখন শিখা একবার রাসেলের দিকে তাকিয়ে বলল, চিনি, আমার সাথেই পড়ে, একই ডিপার্টমেন্ট। তোমার সাথে এমনটা কেন করলো? ম্যাডাম, এটা কোন ধরনের প্রশ্ন? থামুন, তার কাজ তাকে করতে দিন। মামনি বলো। আমি ক্লাসরুমে ছিলাম, তখন ওই ছেলে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বাকি সব বলতে পারবো না। এভাবে অনামিকা স্যার আরো কিছু মানুষের বক্তব্য নেওয়া হলো। তাতে সবাই একই কথা বলছে, দোষী রাসেল। রাসেল একবার শিখার দিকে তাকিয়ে মনে মনে বলল, হায় রে মানুষ, প্রতিশোধ নেওয়ার জন্য এত জঘন্য অপবাদ কারো উপরে দিতে পারে? আর বলতে হবে না, যা বোঝার তা বুঝে গেছি। ম্যাডাম, আমার আর কিছু জানার নেই, আপনি এই কেসের রায় ঘোষণা করতে পারেন। রাসেলের আম্মু নার্ভাস হয়ে গিয়েছে। আজ নিজের হাতে ছেলের শাস্তি লিখতে হবে, আর ওর আম্মু বারবার চোখে জল মুছছে। শান্ত হন সবাই। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণ হয় যে আসামি সোহান আফরিন রাসেল একজন ধর্ষক। আর যেহেতু রাসেল একজন ছাত্র, তাই নানান দিক বিবেচনা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই আসামি রাসেলকে 2 বছরের সপ্তম কারাদণ্ড প্রদান করা হইল। ম্যাডাম, আমার মেয়ের কি হবে? ওর জীবনটা তো নষ্ট হয়ে গেল। এই আপনি কথা বলেন কেন? আমরাই তো পুরোপুরি শেষ হয়নি। এখনই রাসেলের সাথে শিখার বিয়ে হবে, তারপর রাসেলকে জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। রাসেলের আম্মুর চোখে পানি, তবুও বাইরে থেকে বোঝা যাচ্ছে কোনো কিছুই হয়নি। বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। শিখা মামনি, আজ থেকে তুমি আমার বাড়ির বউ। আমি চাই না তুমি তোমার বাড়িতে থাকো। মামনি চলো আমাদের সাথে। আমরা মনে করব আমাদের কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে, সেটা তুমি। রাসেল তখন দৌড়েও আম্মুর পায়ে পড়ে যায়। আম্মু, এমনটা বলো না। তুই আমার ছেলে না। আমার ছেলে তখনই আমাদের কাছে মারা গেছে যখন শুনেছি তুই একটা ধর্ষক। আমাদের সামনে কখনো আসিস না। সবাই চলেন। আর অফিসার, একে নিয়ে যান আর এমন শাস্তি দিবেন যাতে যতদিন বেঁচে থাকে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সাহস না করে। অনেকটাই ডেকে, আর সেটা শুনে রাসেল বলে উঠলে, জজ সাহেবা, আজকে আইনের কালো কাপড়ে আপনার চোখ বাঁধা পড়ে আছে, কিন্তু একদিন এই সত্যটা জানতে পারবেন, যেদিন আপনার চোখ থেকে কালো কাপড়টা সরে যাবে। কিন্তু আফসোস, সেই দিন হয়তো আমাকে আর পাবেন না। আর এই যে ম্যাডাম, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যে কষ্টটা আমাকে দিলেন, এর 4 গুণ কষ্ট আমি আপনাকে ফেরত দিব। কথাটা শুনে শিখাও কিছু বলো না। কি বা বলবে? সব তো তারই কাজ, আর রাসেল তো ভুল বলেনি। ইট মারলে পাথর তো খেতেই হবে। রাসেলও বাবা মাকে উদ্দেশ্য করে বলে, সাহেব আর জজ ম্যাডাম, আমি তো আপনাদের না জানি একটা এতিমখানার সব খরচ বহন করতাম। এখন তো আমি জেলে যাচ্ছি, জানি না কোনোদিন এই দুনিয়ার আলো আমার চোখে পড়বে কিনা, নাকি ধুকে ধুকে অন্ধকার জেলের এক কোনায় পড়ে মরে থাকবো। কেউ খোঁজও নিব না যে পর্যন্ত আমার এই শরীরে পচন ধরে গন্ধ বের না হয়। দয়া করে আপনারাও এতিমখানার খরচ বহন করিয়েন, এটা আমার অনুরোধ। ছেলে হয়ে না, একজন কয়েদি হয়ে আর পারলে ক্ষমা করে দিয়েন। অফিসার, চলেন। চোখ মুছতে মুছতে বের হয়ে গেল রাসেল পুলিশের সাথে। তার আর কথা বলার শক্তি নেই। আর সবার চোখে পানি, কেউ যেন ভালোই নেই। রাসেলের আম্মু ওর শেষ ইচ্ছাটা কিন্তু আমাদের পূরণ করা উচিত। এটা তো আর খারাপ কাজ না যে ভাবতে হবে ওর ইচ্ছাটা পূরণ করব। অতীতের কাহিনী শেষ, এখন বর্তমানে আসা যাক। স্যার, এই ছিল আমার কালো অতীতের ধর্ষণ উপাধি পেয়ে জেলে আসার কথা। কেউ কথা বলতে পারছে না, সবার চোখে পানি, যেন গল্পটা শুনে সবাই পাথর হয়ে গিয়েছে। তখন জেলা সাহেব বলে ওঠে, একটা মেয়ে প্রতিশোধের জন্য এমনটা কি করে করতে পারে? আমার তো ইচ্ছা করছে ওকে গুলি করে মেলে। স্যার, ভাগ্য যার সাথে থাকে না তার সাথে এমনটাই ঘটে। আচ্ছা রাসেল, রাত অনেক হয়েছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমরা আসি, সকালে দেখা হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম আর শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। বলে সবাই চলে যায়। রাসেল একা একা আরো আনমনা হয়ে পড়ে। আজকে একটু হলেও ওর ভালো লাগতেছে। এটা ভাবে যে একটু হলেও তার কষ্টটা কারো সাথে শেয়ার করেছে। এদিকের কথা তো অনেক শুনলেন, রাসেলের অতীতের কাহিনীটা শুনলেন। এখন চলেন একটু রাসেলের পরিবারের কাছ থেকে ঘুরে আসি।
আম্মু ওষুধটা আগে খেয়ে নাও, না হলে কিন্তু কান্না করে দিব। আসলে রাসেল টেনশন করছে কারণ তার আমু প্রায় অসুস্থ থাকে, তাই জোর করে শিখা ওষুধ খাওয়ায়। দে মা, আগে খেয়ে নেই, না হলে তুই সত্যি সত্যি কান্না করবি আর তোর কোনো ভরসা নেই। হাসতে হাসতে বলে শিখা ওষুধটা খাইয়ে দেয়। তখন এই রুমে ঢুকে রাসেলের বাবা। কি নিয়ে মা মেয়ে এত খুশি? বাবা, তুমি কখন আসলে আর আমাদের জানালেও না তুমি আজকে আসবে? তোমার সাথে কথা নেই, যাও। শিখা মুখ অন্যদিক ঘুরে অভিমানী হয়ে বলল, এখন শিখা তাদের সাথে একদম মিশে গিয়েছে, কে বলবে না এদের কোনো কষ্ট আছে। আরে মামুনি রাগ করিস না, আমি তো তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই বলে এসেছি। তোমরা বাবা মেয়ে বুঝোগা, আমি খাবার রেডি করতে গেলাম। না, তুমি কোনো কাজ করবে না, তোমার ছেলে বউ আছে কি জন্য? ছেলের কথা শুনে এই বাবার মুখটা ছোট হয়ে যায় আর রাসেলের আব্বু আম্মু সেখান থেকে চলে যায়, চোখে জল টলমল করছে। ধ্যাত, কেন যে ছেলের কথাটা বলতে গেলাম, এখন হাসি খুশি মোডটাই নষ্ট করে দিলাম। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসে আর সবাইকে অনেক কষ্ট করে খাবার খাইয়ে রুমে চলে আসে। রুমে এসে রাসেলের ছবি বুকে নিয়ে দুই চোখে জল ফেলছে আর বলছে, আজ আমার এটা ভুলের জন্য তুমি তোমার মা বাবা থেকে দূরে, নির্দোষ হয়েও শাস্তি পেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে দিনের পর দিন। এইসব ভাবতে ভাবতে ছবির উপরে কখন ঘুমিয়ে গিয়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। শুধু আজকে না, প্রায় রাতে এভাবেই কেটে যায় শিখার। সকালে উঠে নামাজ পড়ে সবার জন্য নাস্তা বানাচ্ছে। বলে রাখা ভালো, এখনো শিখা সব কাজ করে, রাসেলের আম্মুকে কিছুই করতে দেয় না। বলতে গেলে শিখা এখন একজন আদর্শ বউ। শিখা কাজের মেয়ে রহিমাকে বলল, আপনি এই দিকটা দেখতে থাকেন আর আমি কফি বানিয়ে বাবা মায়ের রুমে দিয়ে আসি। শিখা তারপর কফির মগ 2টি ট্রে করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রাসেলের বাবা মায়ের রুমে যায়। আম্মু আব্বু, এই নাও তোমাদের সকালের কফি, আর ঝটফট খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা রেডি করতেছি, দেরি করলে কিন্তু খবর আছে বলে দিলাম। তাদের পাল্টা উত্তরটা না দিয়ে শিখা আবার রুমে চলে আসে। এসে সব খাবার টেবিলে সাজাতে শুরু করে। পাগলি একটা, আমাদের সেবা যত্ন ছাড়া কিছুই বুঝে না। আমার ভাগ্যর জোরে এমন একটা লক্ষ্মী বৌমা পেয়েছি। তোমার মনে আছে আজকে রাসেলের 1 বছর পূর্ণ হলো জেলে থাকার? অনেক ভালো করেই মনে আছে। ওর কথা মনে করে কষ্ট না পেয়ে চলো নিয়ে যাই, না হলে আমাদের রাক্ষসী মেয়ে শিখা আবার এসে খেয়ে ফেলবে। চলো। তারপর দুজনে নিচে গিয়ে দেখে সবকিছু রেডি, তাই চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। সাথে শিখায় খাইয়ে দিচ্ছে রাসেলের আম্মু। আচ্ছা আম্মু, আমাকে সারা জীবন এভাবে খাইয়ে দিবে? কখনো ভুল বুঝবে না তো? খাইয়ে দেব, আর ভুল বুঝবো কেন? ভুল বুঝবে কেন বলো? না, তেমন যদি কখনো জানতে পারো আমি তোমাদের সাথে অন্যায় করেছি। শিখা আরো কিছু বলতে যাবে তখনই দরজার কাছ থেকে রাসেলের বোন জুই বলে ওঠে। জুইকে দেখে মনে হচ্ছে জান্নাতে পড়ে এসেছে, হাতে মোজা, পায়ে কালো মোজা, বোরকা, এক কথায় পুরা পর্দাশীল নারী, শুধু চোখটাই দেখা যাচ্ছে তার। আসসালামু আলাইকুম আম্মু আব্বু, কেমন আছো তোমরা সবাই? সবাই অবাক জুইকে দেখে, কেননা কেউ ভাবতে পারছে না জুই এসেছে। ওয়ালাইকুম আসসালাম। মামনি, তুমি এলে অথচ আমাদের জানালে না কেন? হ্যাঁ, আমাদের জানালে না কেন? আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছি, তাই কিছু বলিনি। এভাবে বাইরে দাঁড়িয়ে রাখবে? আয় ভিতরে আয়। আম্মু, আমি ভাইয়ার সাথে কিন্তু একটুও কথা বলবো না। 1 বছর হলো আমার সাথে কথা বলে না, ফোন দিলে বলে সুইচ অফ। তোমাদের বললে বলো কাজে ব্যস্ত। আমার থেকে কি ভাইয়ার কাজটাই বড়? আসলে কথা শুনে সকলের মুখটা শুকিয়ে যায়। এতদিন নানা বাহানা দিয়েছে, কিন্তু এখন কি বলবে? তোমাদের সকলের মুখ বাংলার 5-এর মতো হলো কেন? বলো ভাইয়া কোথায়? মামনি, তুমি অনেক দূর থেকে এসেছো, আগে রেস্ট নাও, তারপর না হয় সবকিছু শুনবে। তুমি অনেক ক্লান্ত। হ্যাঁ, তুমি আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নাও। ভাবি, তুমি তো বলো ভাইয়া কোথায়? ওর সাথে আমার বোঝাপড়া আছে, কেন আমার সাথে কথা বলে না? জুয়ের এমন আচরণ থেকে সবাই বুঝতে পারে এই মেয়েকে সবকিছু খুলে না বললে উপায় নেই। এখন আর লুকাতে পারবো না, তাই সিদ্ধান্ত নেয় সব খুলে বলবে। মামনি, আসলে রাসেল আমাদের সাথে থাকে না, 1 বছর হলো। এই কথা শুনে জুই অনেকটাই অবাক হয়ে যায়। কেন, ভাইয়া আবার কোথায় থাকে? আসলে তোমার ভাই এমন একটা কাজ করেছে যা তুমি কষ্ট হবে বলে এতদিন তোমাকে বলিনি, কিন্তু আজ আর না বলে পারছে না।
তারপর শুরু থেকে সবটাই খুলে বলে। আপনারা তো জানেন, তাই নতুন করে বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে পারলাম না। এসব শুনে তো জুই কান্না করে দেয়, কারণ সব থেকে বেশি ভালোবাসতো রাসেলকে সে। আমার ভাইয়া এমনটা করতেই পারে না, তোমরা বিশ্বাস করলে কিভাবে? দেখ মামনি, আমরা সবকিছু জেনেছি, রাসেল এমনটাই করেছে তোর ভাবির সাথে। শিখার মুখে হাসি নেই, সেও কান্না করছে, চোখের জল গাল বেয়ে পড়ছে। শিখারও আর সবার কষ্ট সহ্য হয় না, তাই সিদ্ধান্ত নেয় যা হবার হবে, সবকিছু সবাইকে খুলে বলবে। আব্বু আম্মু, আমি তোমাদের কিছু বলতে চাই, যদি তোমরা কথাটা শোনার পরে আমাকে ভুল না বুঝতে। আমরা কি মনে করবো? পাগল মেয়ে একটা, বল কি বলতে অনুমতি চাচ্ছিস আমাদের থেকে? আমি বলতে চাই, যখন শিখা কিছু বলতে যাবে তখনই দরজার পাশ থেকে শিখার বাবা বলে ওঠে, কি খবর বন্ধু, কেমন আছিস? আমাদের কথা একেবারেই ভুলে গেছিস তাই না? আমরা ভালো আছি, তোরা ভালো আছিস তো? আর তোদের কি ভোলা যায় বল? শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আম্মু আব্বু, তোমরা কেমন আছো? আর এতদিন পরে আমার কথা মনে পড়লো। মনটা একটু ছোট করে বলল, মামনি, তোকে তো সব সময় মনে করি, কিন্তু আসার সময় হয় না। জানিসই তো কত কাজে বিজি থাকতে হয়। সেটা জানি, তাই বলে মেয়েকে দেখতে আসবে না, এটা কি হয়? তখনই শিখার বাবার চোখ যায় দাঁড়িয়ে থাকা জুয়ের দিকে। আচ্ছা বন্ধু, এই মেয়েকে তো চিনতে পারলাম না। আসলে শিখার বাবা রাসেলের বোনকে কখনো দেখেনি, শুধু শুনেছে। আর জুই এখনো দাঁড়িয়ে আছে। ও, এটা আমার মেয়ে জুই, আজকে পাকিস্তান থেকে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। এভাবে অনেক কথা বলে তারা সবাই খাবারের পর্ব শেষ করে। আর তখনই আবু বলে ওঠে, আচ্ছা শিখা, মামনি তুই কি যেন বলতে চাইছিলি? এই কথা শুনে শিখা একটু চমকে যায়, কেননা তার বাবা মাও এখানে আছে। এখন কি করবে? অনেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সব ঘটনা খুলে বলবে, তারপর যা হবার হবে। আব্বু, আসলে আমি এমন কিছু বলবো যা তোমাদের সকলের অজানা। আমি অনেক বলতে চেয়েছি, কিন্তু ভয়ে বলতে পারি না। কি এমন কথা যা বলতে এত ভয় পেয়েছিস? অনেকটাই অবাক হয়ে। আগে বলো, কতটা শোনার পরে আমাকে ভুল বুঝবে না? মামনি, আগে বল। তাহলে মন দিয়ে পুরোটা শোনো। তারপর শিখা শুরু থেকে সবকিছু খুলে বলে। আপনারা তো আগে সবটা জানেন, তাই নতুন করে গল্পটাকে বড় করলাম। সবকিছু শুনে ওইখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর শিখার বাবা উঠে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে শিখার গালে আর বলে, এই সব দেখার জন্য তোকে বড় করেছি, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য একটা নিরাপদ ছেলের জীবনটা নষ্ট করলি। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি সবটাই ভুল করেছি। শিখার বাবা পায়ে ধরে বলল, রাসেলের বাবা মায়ের মুখে কোনো কথা নেই, দুজনেই যেন পাথর হয়ে গিয়েছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রাসেলের বোন তো হাওয়া করে কান্না শুরু করে দিল। ভাবি, তুমি আমার ভাইয়ের সাথে এমনটা কেন করলে? ভাইয়া তো তোমারই হবু বর ছিল। আমি তো প্রতিশোধের নেশায় এমন জঘন্য কাজ করেছি। যখন জানলাম তোমার ভাই আমার হবু বর, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন থেকেই আমাকে কষ্টের আগুনে পুড়ে খাচ্ছে। ছি শিখা, ছি, তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা লাগছে। কি করে পারলি একটা নিষ্পাপ ছেলের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে? আমরা তো তোকে এই শিক্ষা বড় করিনি। আম্মু, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমরা তোকে ক্ষমা করার কে? তোর শ্বশুর বাড়ির কাছে ক্ষমা চা। তখনই শিখা দৌড়ে গিয়ে রাসেলের আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি অনেক বড় ভুল করেছি। জানি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও ক্ষমা করে দাও। শিখার কান্নার শব্দে তাদের ধ্যান ভেঙে আর রাসেলের আম্মু বলে, মারে, তোকে দোষারোপ করে কি করব বল? যেখানে তোর সাথে বড় দোষী আমরা। নিজের জন্ম দেওয়া ছেলে একে চিনতে পারলাম না, তার কোনো কথায় বিশ্বাস করলাম না। এই হাত দিয়ে আমার কলেজার টুকরোকে শাস্তি দিয়েছি। বলে নিজের হাতকে ওয়ালের সাথে বাড়ি মারতে থাকে। তখন রাসেলের আব্বু গিয়ে থামিয়ে দেয়। রাসেলের আম্মু এভাবে ভেঙে পড়লে তো আর হবে না, আগে রাসেলের খবর নিতে হবে। হ্যাঁ, আগে রাসেলের খবর নিতে হবে, কেমন আছে, কিভাবে আছে।
আজকে রাসেলের 1 বছর হলো, একটি বারের জন্য দেখতে যাইনি। কেমন বাবা মা আমরা। সন্তান যতই অন্যায় করুক না কেন, তবুও তো আমাদের সন্তান, সেইটা কেন ভাবলাম না? কেঁদে কেঁদে আম্মু চলো, ভাইয়া যে জেলে আছে সেখানে আমরা যাই। তারপর সবাই যেভাবে আছে সেভাবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জেলখানার উদ্দেশ্যে। চলেন এখন আবার রাসেলের কাছে ফিরে যাই। রাসেল আদনান স্যারের রুমে দাঁড়িয়ে আছে। রাসেল, তুমি এখন কি বাসায় যাবে? কি করে যাব স্যার বলেন? একটি বছরে একবারের জন্য খোঁজ নিতে আসিনি আমি কেমন আছি, কি অবস্থায় আছি। তা অবশ্যই ঠিক বলেছো, যাদের কাছে তোমার কোনো মূল্য নেই তাদের কাছে গিয়ে কি করবে? নাও, এখানে একটা সই করে তোমার সবকিছু বুঝিয়ে নাও। ঠিক আছে স্যার। তারপর রাসেল সই করে সবকিছু বুঝে নিয়ে বেরিয়ে আসতে যাবে তখন রাসেল, এখানে কিছু টাকা আছে, রেখে দাও, কাজে লাগবে। ভেবো না আমি দিচ্ছি, এগুলো তোমারই টাকা, যা তুমি কাজ করে পেয়েছো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসি, আর বেঁচে থাকলে দেখা হবে, তবে এইখানে না হয়ে বাইরে যেন হয়। তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। এই বান্দার তোমার জন্য সবসময় হাজির। আজকে কঠোর হৃদয়ের মানুষটার চোখেও একটা কয়েদির জন্য পানি, আর তার বাবা মাই বোঝেনি তাকে। আফসোস, এই সমাজ ব্যবস্থা বড় নিষ্ঠুর। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়। রাসেল জেলের গেট থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ওইদিকে একটু পরে রাসেলের পরিবারের সবাই জেলের গেটে এসে নেমে সোজা ভিতরে যায়। সব পুলিশ সালাম দিচ্ছে আর পিছনে পিছনে আসছে। জেলার সাহেব, আমার ছেলে কোথায়? জেলা সাহেব একটা কাগজে কি যেন লিখেছিল। কথা শুনে সামনের দিকে দেখতে পায় জজ ম্যাডাম। তখন একটু রাগ নিয়ে বলে, কে আপনার ছেলে? কয়েদি নাম্বার 420 রাসেল আমার ছেলে। বলেন কোথায় আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, রাসেল কত নম্বর জেলে আছে? সে এখানে নেই। আর কেন খুঁজতে এসেছেন? দেখতে এসেছেন নাকি ও বেঁচে আছে নাকি মরে গেছে? দেখেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, সত্যটা জানতেও পারিনি আর জানার চেষ্টাও করিনি। প্লিজ বলেন কোথায় আছে। একটা মেয়ে এমনটা কি করে করতে পারে? আর আপনি একজন বিচারক হয়েও এমন একটা কাজ কি করে করলেন ভাবতেই পারি না। আমরা ভুল বুঝতে পেরেছি, দয়া করে বলেন না প্লিজ, কোথায় আছে আমার ছেলে? স্যার বলেন না, আমার স্বামী কোথায় আছে? স্বামী কথা শুনে আদনান সাহেবের রাগ উঠে যায়। ও, তুমি তাহলে সেই মেয়ে যার জন্য আজ রাসেল নিরপরাধ হয়েও শাস্তি ভোগ করেছে? কি করে পারলে এমনটা করতে? তার তো কোনো দোষ ছিল না। আর স্বামী বলছো কোন অধিকারে? তুমি তো মেয়ে জাতের কলঙ্ক। স্যার আমি অনেক অনুতপ্ত, আমি অনেক বড় ভুল করেছি, যার কোনো ক্ষমা নেই। প্লিজ বলেন না কোথায়। দেখুন, সত্যি এখানে রাসেল নেই। এখানে নেই মানে? ও তো এই জেলেই থাকার কথা 2 বছরের জন্য। ছিল, কিন্তু সরকার ওর আচরণে মুগ্ধ হয়ে 1 বছর আগে ওর শাস্তি মাফ করে দিয়েছে। একটু আগে চলে গেছে। কি? কোথায় গেছে আমার ছেলে তাহলে? কোথায় গেছে সেটা তো জানি না, তবে তবে কি জেলার সাহেব অনেকটা আতঙ্কিত হয়ে? মনে হয় বাসায় যাবে। আপনারা তাড়াতাড়ি চলে যান। তারপর সবাই তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে রাসেল বাড়ির সামনে এসে নামে। আজকে তাকে দেখে কেউ চিনতে পারবে না। দাড়িগুলো বড় হয়ে গেছে, চুলগুলো অনেক বড়, এক কথায় পাগল মনে হচ্ছে। ধীরে ধীরে গেটের দিকে যায়। যখনই গেট দিয়ে ঢুকতে যাবে তখনই গেটের দারোয়ান শফি আটকে দেয়। তার হাতে থাকা লাঠি দিয়ে বলে, এই কে আপনি? আর এইভাবে এই বাসায় ঢুকছেন কেন? চাচা, আমি রাসেল, তোমার ছোট সাহেব। রাসেলের কণ্ঠ শুনে চিন্তার দেরি হলো না। কি বাবা তুমি? অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম, কেমন আছো? কেমন থাকতে পারি সেটা তো তুমি জানোই। আচ্ছা, বাবা মা কি আমার কথা বলে? আর তারা সবাই কি বাড়িতে আছে? না, তারা সবাই তাড়াহুড়া করে কোথায় যেন চলে গেছে, আমাকে কিছুই বলে। আর কি বলবো বাবা, তোমার কথা এই বাসার কেউই বলে না। মাঝে মাঝে শিখা মামুনি তোমার কথা বললেই তোমার মা বাবা সেখান থেকে চলে যায়। কথাটা শুনে রাসেলের অনেকটাই কষ্ট হয়। এতগুলি দিন পরেও তারা আমার কথা ভাবলো না, আমাকে দোষী মনেই করেই গেল। মনে মনে, আচ্ছা চাচা, ওই বাড়িতে কেন আছে? তা তো জানি না, তবে শিখা ম্যাডাম খুব ভালো, আপনার মা বাবাকে খুব ভালোবাসে, আর এই বাড়ির সকলকেই। ও, আমাকে তাদের কাছে দোষী বানিয়ে নিজে ভালো সাজছে। আমি কখনোই ক্ষমা করব না মিস শেখা চৌধুরী। আমাকে যে কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ কষ্ট তোকে ফেরত দিব। রেডি থাক,
মনে মনে বললাম। তখন রাসেল কিছু বলছে না। শফি বলে ওঠে, কি কথা বলছো না কেন? বলেন। আচ্ছা, আমাকে তাহলে এই বাড়ির কেউ দেখতে পারে না, তাই না? সেটা সঠিক জানি না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। না চাচা, আমি একটা ধর্ষক, আমার জায়গা এই বাড়িতে নেই। ভালো থেকো। আর চাচা, এই খামটা আম্মুকে দিও। কোথায় যাও বাবা? জানি না চাচা, আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হবে। বলে রাসেল চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তার আর থাকার ইচ্ছে হয় না। আল্লাহ সব কষ্টটুকু কি আমার জন্য লিখে রাখছো? কোন দোষ না করো আজ আমি সবার কাছে দোষী। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সকল মায়া ছেড়ে আল্লাহ তোমার কাছে চলে আসি। এইসব কথা ভাবছে আর ধীরে ধীরে হেঁটে চলছে স্টেশনের দিকে। থাকবে না আর এই শহরে। এদিকে রাসেলের পরিবারের সবাই বাড়িতে আসে। সবার মুখটা মলিন। সবাই বাসায় রাসেলকে দেখতে পেল না। আব্বু, তার মানে ভাইয়াকে আমি কোনোদিন পাবো না? মামনি, অবশ্যই তোমার ভাই আমার কাছে ফিরে আসবে, দেখো। তখনই পিছন থেকে শফি হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, ছোট সাহেব এসেছিল একটু আগে। কি, রাসেল কোথায়? হ্যাঁ বলো, রাসেল কোথায়? এসেছিল, কথা বলে আবার কোথায় যেন চলে গেল। আপনাদের কথা জিজ্ঞেস করলো। কি বলছে? কিছু বলেনি, শুধু বলেছিল আপনারা বাসায় আছেন নাকি, কিন্তু আপনারা তো নেই। আর ম্যাডাম আপনার জন্য এই খামটা দিয়ে গেছেন। তারপর রাসেল রামু তাড়াতাড়ি করে খামটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে খুলে পড়তে নিয়ে চেয়ারে বসে পড়ে। তখন রাসেলের আব্বু ধরে ফেলে। এই তোমার কি হলো? জুই, পানি দাও। দিচ্ছি আব্বু। জুই গ্লাসের পানি দিয়ে ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে। চিঠিটা হাতে নিয়ে পড়ে কান্না করে ওর বাবার হাতে দেয়। কি আছে দেখি। তারপর চিঠিটা পড়তে শুরু করে। চলেন আমরা একটু শুনে আসি। প্রথমেই সালাম নিও আব্বু আম্মু। সরি আব্বু, সরি আম্মু। ডাকার অধিকারটুকু এখন আর নেই, তবুও ডেকে ফেলেছি। আমার কলিজার বোনটা আমাকে খুব বকা দিচ্ছে, তাই না? আমিও খুব মিস করি। তোমাদের দেখতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু আফসোস আমার ভাগ্যে আল্লাহ সেটা রাখেনি। জানো আম্মু, যেদিন তুমি বলেছিলে আমি তোমাদের সন্তান না, সেদিন আমি বেঁচে থেকেও মরে গেছি। খুব কষ্ট হয়। আমার আজ কোনো অপরাধ না করে অপরাধী। আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি। যাই হোক, বেশি কিছু বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমার বোনটাকে দেখে রেখো। আর যদি কখনো জানতে পারো রাসেল নামে দর্শকটার মৃত্যু হয়েছে, সেই দিন এই অভাগার কবরে 3 মুঠ মাটি দিও। বলিও আব্বুকে। ভালো থেকো তোমরা, আর পারলে ক্ষমা করে দিও। ইতি, একজন দর্শক। চিঠিটা পড়ে রাসেলের আব্বু চোখ থেকে পানি পড়তে থাকে। আজকে যেন এই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কারো মুখে হাসি নেই, শুধু কান্না। এইভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেদের শক্ত করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো? রাসেল কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। এদিকে রাসেল বাস স্টেশনে এসে একটা চট্টগ্রামের টিকিট কাটে বাসে উঠে পড়ে। একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে একটা পাগল। 2 চোখে পানি। নির্দিষ্ট সময়ে বাস তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। পিছে পড়ে যাচ্ছে এই শহরের সবকিছু, থেকে যাচ্ছে শুধু মায়াগুলো। বাস চলতে চলতে কুমিল্লা 14 গ্রাম এসে থামে কিছু সময়ের জন্য। তারপর যে যার মতো নেমে গেল। বাসে শুধু আনমনা হয়ে বসে আছে রাসেল। তার কোনো ভাবনাই নেই, শুধু অজর চোখের পানি পড়ছে। চাদর মুড়িয়ে আছে, তাই কেউ বুঝতেই পারছে না। দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হলে বাস আবার তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করে। রাসেল ঘুমিয়ে পড়েছে শেষ রাতের আগ মুহূর্তে। সকালে বাস এসে থামে চট্টগ্রামের একটা স্টেশনে। সবাই নেমে যায়, কিন্তু রাসেল ঘুমিয়ে আছে। তখন ডাক শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের দায়িত্ব। আচ্ছা মামা, তাহলে ভালো থাকেন, আসি। বলে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে। কোথায় যাবে, কি করবে কিছুই যায় না সে। আনমনে হেঁটে চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। অতিরিক্ত হাঁটার কারণে রাসেল খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে আনমনা হয়ে ভাবতে থাকে কি করবে। তখন একটা গাছের নিচে সামনে বসার সিট দেখতে পায়। অনেক তো হাঁটলাম, এখন একটু জিরিয়ে নেই, না হলে আর চলতে পারবো না। সেখানে তো একটা দোকানও দেখা যাচ্ছে, কিছু কিনে খেয়ে পেটটাকে শান্তি করা যাবে। এসব ভাবতে ভাবতে রাসেল সেখানে গিয়ে বসে। আর দোকানের ভিতরে একটা মধ্যবয়সের লোককে দেখতে পায়। চাচা, আমাকে একটা চা দিন, আর তাকে 2টা কলা আর একটা পাউরুটি দেন। ঠিক আছে বাবা, এই নাও তোমার কলা আর পাউরুটি।
রাসেলের চাচার হাত থেকে নিয়ে খেতে থাকে, একটু পরে চাও দেয়, আরাম করে তৃপ্তি সহকারে খায়। চাচা, এই নিন আপনার টাকা। আর চাচা, এখানে রাতে থাকার মতো কি কোনো কিছু পাওয়া যাবে? না বাবা, সেইটা এখানে পাবে না, তুমি বরং সামনে খোঁজ করতে পারো। ধন্যবাদ চাচা। আচ্ছা, আসি তাহলে, ভালো থাকবেন। বলে রাসেল ধীরে ধীরে আবার অজানা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। কোথায় যাবে এখনো বুঝে উঠতে পারছে না। এই শহরে পরিচিত কেউ নেই যে সেখানে যাবে, আর থাকলেই বা কি হতো? তারাও তো তার বাবার মতোই বিশ্বাস করত। তার কোনো কাগজপত্রও নেই যে সেটা দিয়ে কোনো চাকরির ব্যবস্থা করবে। তাই সে সিদ্ধান্ত নেয় কোনো দিনমজুরির কাজ করবে। যদিও করতে কষ্ট হবে, তবুও সে পেটের ভাত জোগাড় করতে কাজ করবে বলে ঠিক করে। চলতে চলতে একটা ইটের ভাটা দেখতে পায়, সেখানে যায় একটা কাজ পাবার আশায়। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সেদিকেই সব ফুরিয়ে যায়। সেটাই হলো। চলেন একটু শুনে আসি। রাসেল ভাড়াতে কাজ করেছে এমন একটা লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কি আমাকে একটা কাজ দেওয়া যাবে? লোকটি তখন রাসেলের কথা শুনে রাসেলের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই, তুমি কাজ করবে? তোমাকে দেখে মনে হচ্ছে না তো তুমি কাজ করবে। আমি কাজ করব ভাই। আমাকে বলে তো কোনো কাজ হবে না, তুমি বরং ম্যানেজারের কাছে যাও। রাসেল তখন ম্যানেজারের কাছে গিয়ে একটা কাজ চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, আর এখানে কি চাও শুনি? আমি এই শহরে নতুন, আমাকে একটা কাজ দিবেন প্লিজ। রাসেলের কাজ করার কথা শুনে ম্যানেজার অনেকটাই অবাক হয়ে যায়। কি বলছো? তুমি করবে কাজ, সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? যাও, এখানে কোনো কাজই নেই। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আল্লাহ ভালো জানে। রাসেল সেখান থেকে চলে যায়। আরো অনেক জায়গায় কাজের জন্য যায়, কিন্তু পোড়া কপালে কোনো কাজই জোটে না। এদিকে রাত হয়ে এসেছে দেখে রাসেলের মনে আরো ভয়ের উৎপত্তি হতে লাগলো। পকেটে খুব বেশি টাকা নেই যে কাজ না পেলেও কিছুদিন চলতে পারবে। গুনে গুনে 100 টাকা আছে। শুধু পাউরুটি আর পানি খেয়েই পেরিয়ে গেল 2 দিন। কোনো কাজ জোগাড় করতে পারলো না। পকেটে সব টাকাও শেষ, বলতে গেলে পেটেও সব শেষ। একটা গাছের নিচে বসে বসে ভাবছে কি করবে সে। এইভাবে না খেয়ে কি জীবন যদি জয় হতে পারে নাকি? ধুকে ধুকে রাস্তার কোনো একপাশে মরে পড়ে থাকবে এই ভাবছে, আর চোখ দিয়ে ফোটায় ফোটায় জল গড়িয়ে পড়ে সার ভিজে যাচ্ছে। চলেন একটু রাসেলের পরিবারের কথা শুনে আসি। আম্মু আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে এনে দাও। মামুনি, শান্ত হও, তোমার ভাইয়া ঠিক চলে আসবে। কবে আসবে? আজকে 2 দিন পেরিয়ে গেছে। না জানি আমার ভাইটা কি খেয়েছে কি করছে, না খেতেও পাইনি। মারে, যে হারিয়ে যায় তাকে হয়তো চেষ্টা করে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায়, কারো সামনে না আসে, তাকে স্বচ্ছ চেষ্টা করেও খুঁজে পাওয়া সম্ভব হয় না। তার মানে আমি আমার ভাইকে আর কোনোদিন দেখতে পারবো না? ভাইয়া বলে জড়িয়ে ধরতে পারবো না? মন খুলে দুষ্টামিও করতে পারবো না? কেঁদে কেঁদে গলায় বসিয়ে ফেলেছে, যার জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তোমার ভাই একদিন ঠিকই ফিরে আসবে। আমি তো এই 2 দিন তাকে কম খুঁজি নাই, সব জায়গায় খোঁজ করেছি, কোনো খোঁজ দিতে পারেনি। রাসেলের বাবার চোখে পানি। ছেলে মানুষের নাকি খুব কম কষ্টে চোখে জল আসে না। তাহলে ভাবেন কিরকম কষ্ট তারাও পাচ্ছে। এদিকে শ্বশুর শাশুড়ি ননদের কষ্ট দেখে শিখা যে নিজেকে ঠিক রাখতে পারছে না, শুধু বারবার নিজেকে দোষারোপ করছে। আজ তার জন্য সবার মুখে হাসি চলে গিয়েছে। কেউ মন খুলে হাসতে পারে না যতটা চোখের পানি ছড়াতে হয়। জুই দৌড়ে শিখার কাছে গিয়ে, ভাবি, তুমি আমার ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমি ভাইয়া ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি ভাইয়াকে আমার কাছে এনে দাও। বলেই অজ্ঞান হয়ে যায়, অতিরিক্ত চিন্তা আর কান্না করে শরীর দুর্বল থাকার কারণে। এখন আমি কি বলবো এদের? আমারও যে কিছুই করা নেই। আজ আমার জন্য সবার জীবন নরকে পরিণত হয়েছে। হে আল্লাহ, তুমি এই কষ্ট থেকে সবাইকে মুক্তি দাও, না হলে আমাকে তোমার কাছে নিয়ে নেও। আমি আর সবার কষ্ট দেখে সহ্য করতে পারছি না। জুই, এই জুই, কি হলো? ওঠো। দেখতে পায় জুই ফ্লোরে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। দেখে উপরে কথাগুলো বলে, জুই, কি হলো তোমার? উঠো, কথা বলো। উঠছে না দেখে শিখা দৌড়ে গিয়ে পানি এনে জুয়ের চোখে মুখে ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। অনেকটা সময় এমন করার পরে জুয়ের জ্ঞান ফিরে আসে আর আবারও কান্না শুরু করে দেয়। আসলে জুইকে ওর বাবা মার থেকেও বেশি আদর করত ওর ভাই, তাই তো তার মায়া কিছুতেই কেটে উঠতে পারছে না। জুয়ের এমন অবস্থা দেখে সবাই ভেঙে পড়ে। রাহান এইভাবে করতে থাকলে তো মামুনের কিছু একটা হয়ে যাবে।
এমনিতেই কেঁদে কেঁদে জুই মামনি অনেক দুর্বল, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বল। রে, না হলে ছেলের সাথে সাথে মেয়েকেও হারাতে হবে। তারপর রাসেলের বাবা রায়হান সাহেব ফোন করে তার পারিবারিক ডাক্তার শিহাবকে সবকিছু খুলে বলে আর দ্রুত তাদের বাড়িতে আসতে বলে। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার আসে। কোথায় রোগী? শিহাব, চলো, জুইকে ওর ঘরে শুয়ে রেখেছি, কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছে। আঙ্কেল কিসের জন্য এমন করতেছে? একটু অবাক হয়, কারণ সে তো মাদ্রাসাতে পড়ে, প্রেম ভালোবাসার প্রশ্ন আসতেই পারে না। কারণ সে জানে মাদ্রাসার ছেলে মেয়ে আজাই করুক না কেন, প্রেম ভালোবাসা বিয়ের আগে জড়াবে না। কি জন্য আর হবে? ও তো ওর ভাইকে বেশি ভালোবাসতো, আর রাসেল তো নেই, তাই ও সহ্য করতে পারতেছে না। একটা ধর্ষকের জন্য কেউ যে এমন করে আজ প্রথম শুনলাম বা দেখলাম। ডাক্তারের কথা শুনে রাসেলের আম্মুর মাথা গরম হয়ে যায় আর রেগে বলে, শিহাব, তুমি আমাদের পারিবারিক ডাক্তার বলে ভেবো না, যা খুশি তাই বলবে, আর আমরা কিছুই বলবো না। মনে রেখো, আমার ছেলে ধর্ষক না, ওকে ধর্ষক সাজানো হয়েছে। শিহাব তখন অনেকটাই ভয় পেয়ে যায়। নিজেরা তাদের ছেলেকে ধর্ষক বলল, তাতে কোনো দোষ হলো না, আর আমি বলাতেই দোষ। আজব দুনিয়া, আজব কাণ্ড। আর ধর্ষককে ধর্ষক বলবো না তো সাধু বলবো নাকি মনে মনে? আচ্ছা চলেন তাড়াতাড়ি রোগীর কাছে। তারপর জিওর রুমে চলে যায়। ডাক্তার একটা স্যালাইন দিয়ে রাখে আর কিছু মেডিসিন লিখে দিয়ে ওই ওষুধগুলো এনে খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে বলে শিহাব তাড়াতাড়ি চলে যায়। কারণ এমনি মুড সবার গরম, না জানে আবার কি করে। অনেকে তো এদিকে খায়নি শুনলাম। এবার চলেন আমার নায়কের কাছে চলে যায়। রাসেল এখনো ঠিকই সেভাবে বসে আছে। আবসা আবসা আলো চারিদিকে, রাস্তার বাতি থেকে কাছের মানুষ ছাড়া সামনে কিছুই দেখা যায় না। এমনিতে শীত, বাইরে তেমন লোকজনের দেখাও মেলে না, 2-1জন পথের প্রতীক ছাড়া। কি আর করা, পানির ট্যাঙ্ক থেকে একটু পানি খেয়ে সাথে থাকা চাদরটা মেরে দিয়ে গুটি গুটি হয়ে শুয়ে পড়ে। অমনি কোথা থেকে চিল্লাচিল্লি শব্দ আসে রাসেলের কানে, যার জন্য রাসেল ঘুমাতেই পারে না। এমনিতেই পেটের ক্ষুধা তাকে ঘুমাতে দিচ্ছে না, তার উপরে এভাবে চিল্লাচিল্লি সে তো আরো ভয়ঙ্কর। তাই রাসেল উঠে একটু একটু করে সামনে এগিয়ে দেখতে পায় এই চিল্লাচিল্লি শব্দ কোথা থেকে আসছে। একটু পরে পেয়েও যায়, দেখে সামনের এক বাড়ি থেকে চিল্লাচিল্লি শব্দ আসছে। শুধু কারেন্টটাই স্পষ্ট শোনা যাচ্ছে, বাকি সব রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কারেন্ট বলে চিল্লাচিল্লি করতেছে কে? আটকে যায়নি তো আবার? না, যাই একটু দেখে আসি। রাসেল তখন ধীরে ধীরে ঘটনাস্থলে এসে হাজির হয়। এসে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এখানে কারেন্ট বলে চিল্লাচিল্লি করছে কেন? ওই লোকটা চিল্লাচিল্লি শব্দের ভিতর থেকে মিস্টার নীল বের হয়ে আসে। নীল হচ্ছে এই লোকটির বস। এই রাতুল, এমন করে চিল্লাছিস কেন? ঘরে কি বউ মরে গেছে নাকি? এমনিতেই এক জ্বালায় আছি। ও, তার মানে লোকটির নাম রাতুল। স্যার আসলে হয়েছে কি, তারপর উপরে সব কথা খুলে বলে। কি বলিস? এই করবে কারেন্টের কাজ, তাও আবার আমরা এত দক্ষতা হয়েও পারছি না। 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আর সেই কাজ করবে? এটা একটু বেশি হয়ে গেল না? স্যার আমি সেটা বুঝাইতে এত সময় চিল্লাইছিলাম। দেখেন, আমি এই কাজটা পারবো, আপনারা তো পারতেছেন না। আমাকে একটু সুযোগ দিয়েই দেখেন, তারপর না হয় এসব বলিয়েন। তারপর নীল কি যেন ভেবে রাসেলকে কাজটা করার অনুমতি। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তখন একটা সুযোগ তোকে দিলাম, যা। ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাকে ডিবি বোর্ড দেখান। তারপর নীল কিভাবে যেন রাসেলকে কাজটা করার অনুমতি দেয়। তারপর রাসেলকে ডিবি বোর্ডের কাছে নিয়ে যায় আর কি সমস্যা সেটা খুলে বলে। যে সমস্যা রাসেলের ধরতে 1 মিনিটও লাগে না, আর এরা 3 দিন ধরে এটা ঠিক করতে পারছে না। রাসেল হাসছে। এই তুই পাগল হয়ে গেলি নাকি? হাসোস কেন? এই সামান্য সমস্যাটা ধরতে পারেন নাই, এটা ভেবে হাসি পাচ্ছে। দেখছেন স্যার, আমরা 3 দিন ধরে এই কাজ করতে পারিনি, আর এই শালা বলে সামান্য সমস্যা। এটা সামান্য সমস্যা না তো কি বলেন? তোর কাছে সামান্য সমস্যা মনে হলে ঠিক করে দেখি কেমন করতে পারিস। রাসেল তখন সমস্যাটা ঠিক করে দেয়। সকলে অবাক হয়, পাগল কি করে পারলো এটা। আচ্ছা, তুই এটা কি করে ধরতে পারলি? তোকে দেখে তো পাগলই মনে হচ্ছে। তেমন কিছুই না, ওই বাসায় কোনো কিছু নষ্ট হলে ঠিক করতাম, তাই একটু জানা ছিল, সেই ধারণা দিয়েই করলাম। তুই কি আমাদের পাগল ভেবেছিস নাকি? এই কাজ কোনো ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান না হলে এটা বোঝা অসম্ভব।
দেখেন ভাই, কিছু কিছু সময় আমাদের জানা জিনিসটাও ভুল হয়। একটা কাজ 5 মিনিটেই করতে পারবো, কিন্তু এটা না বুঝে 5 ঘন্টাতেও শেষ করতে পারি না। এটাও তেমনই একটা বিষয়। তুই যত যাই বলিস না কেন, আমি বিশ্বাস করব না যে কেউ এই বিষয়ে দক্ষ না হলে এই কাজ করতে পারবে। এখন বল তুই কি? রাসেল ভেবে দেখে না, এখন না বলে উপায় নেই, এরা সারার পাত্র না। আমি ইলেকট্রিক্যালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসিতে ভর্তি হয়েছিলাম। প্রথম বর্ষে ভাগ্য খারাপ, তাই পড়া হয়নি। ওইখানে থাকা সবার উদ্দেশ্য বলে। দেখেছিস, তোরা আমার আন্দাজ ভুল না। আচ্ছা, তুই কি আমাদের সাথে কাজ করবি? রাসেলও অনেক খুশি কাজটি করতে পেরে, কারণ রাসেল একটি কাজ খুঁজছিল। আমি আপনাদের সাথে কাজ করব। ঠিক আছে, আজ থেকে তুই আমার বন্ধু, আমাকে তুই করে বলবি। আর সবচেয়ে বড় কথা, তুই এইখানে আমার সম্মান রক্ষা করেছিস। তারপর ওইখানে সকল হিসাব করে টাকা নিয়ে বেরিয়ে আসে। হঠাৎ লক্ষ্য করে নীল রাসেল কেমন দুর্বল, হাঁটতে পারছে না। রাসেল, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস? তোকে অনেকটাই দুর্বল লাগতেছে। আসলে বন্ধু, আমি 2 দিন হলো পানি ছাড়া কিছুই খাই না, কাছে টাকা পয়সাও নেই, মনটা খারাপ করে। রাসেলের কথা শুনে নীল সহ সবাই অনেকটা অবাক হয়, কেননা আজকের দিনে কেউ না খেয়ে থাকে। কি বলিস? এইসব তুই না খেয়ে আসিস, আগেই বললি না? বলার সাহস হয়নি। আচ্ছা, আমাকে কিছু খেতে দেন না, না হলে দেখবি আমার প্রাণ পাখিটা আমার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে যাবে। তারপর নীল, রাসেল সহ সবাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াই। রাসেল, তোর তো থাকার জায়গা নেই, চল আমাদের সাথে থাকবি। আমার বাড়িতে কেউ থাকে না, ছোট একটা বোন ও ঢাকাতে থাকে। আচ্ছা চল। তারপর রাসেল নীলের সাথে নীলের বাড়িতে চলে আসে। এত বড় বাড়ি, তাও তুই একা থাকিস? বন্ধু, আমার ছোট বোনটা 1 বছর 2 বছর পর পর এসে আমাকে দেখে যায়। ও আচ্ছা। তারপর নীল রাসেলকে বাসার সবকিছু বুঝিয়ে দেয়। আর রাসেল, তুই যা, ফ্রেশ হয়ে নে, তুই অনেক ক্লান্ত, তোর ঘুমানো দরকার। আমি যাচ্ছি, আর তুইও ফ্রেশ হয়ে নে। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। রাসেল শুয়ে শুয়ে ভাবতে থাকে কত আনন্দময় দিন ছিল তার জীবনে। আরেকটা কালবৈশাখী ঝড় সব তছনছ করে দিয়েছে। কতই না দুষ্টুমি রাগ অভিমান করতো তার আদরের বোন জুয়ের সাথে। আর আজ কতদিন হলো আদরের বোনটার মুখটাই দেখতে পাচ্ছে না। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আর অতীতের সাগরে ডুব দেয়। একদিন জুই বসে বসে খাতায় ছবি আঁকতেছিল, আর তখন রাসেল এসে সেটা নষ্ট করে দেয়। ভাইয়া, তুই আমার এটা নষ্ট করলি কেন? অনেকটা রেগে। যা পেতনি, আমি সময় নষ্ট করেছি নাকি? নষ্ট তো তোর হাত দিয়েই হলো, আমার দোষ কি? যা, তোর সাথে কোনো কথা নেই, যা এখান থেকে। আসলে জুই অনেক শখ করে ওর ভাইয়ের ছবিটা এঁকেছিল, কিন্তু সেটা নষ্ট করার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে সেটা রাসেল সহ্য করতে পারে না। এই সুটকি, তুই কান্না করতেছিস কেন? আই এম সরি। এই দেখ, আমি কানে ধরেছি। কিন্তু জুই কোনো কথাই বলছে না। এই কথা বল। এই দেখ, আমি কানে ধরেছি, বেলাইয়ের মতো করছি। তখন জুই ভাবে তার ভাই অনেক কষ্ট পাচ্ছে। আমার এইভাবে রাগ কমবে না, অন্য কিছু করলে রাগ আর কান্না কমতে পারে। কি করলে তোর রাগ কমবে শুনি? বেশি কিছু না, শুধু আইসক্রিম ফুচকা আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনবনি, এইবার তো রাগ কমা। তখন শুনতে পায় রাসেল একা একাই কথা বলছে। এই রাসেল, তুই একা একা কথা বলি কেন? কি হয়েছে তোর? কে কে? ও, নীল ডাকছিস কেন? আমি ঘুমিয়েছিলাম। আরে তুই একা একাই কথা বলছিলি, চুপ করে ঘুমা। তারপর রাসেল একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। সকালে দুই বন্ধু একসাথে মসজিদে নামাজ পড়ে বাসায় চলে আসে। আচ্ছা তুই রেস্ট নে, আমি নাস্তা বানাই, আবার সাইডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর সাথে রান্না করব, তুই একা কেন কষ্ট করবি? আচ্ছা চল। তারপর দুজন একসাথে রান্না করে খেয়ে নেয়, দেন কাজ করার জন্য সাইডে চলে যায়। নীল আর রাসেল কাজ করতে থাকে। নীল অবাক রাসেলের কাজ করার ধরন দেখে, এত সুন্দরভাবে কাজ করে আর সবাইকে বুঝিয়ে দেয়। সবাই একটুতেই বুঝে যায় আর আগের থেকে বেশি কাজ করে। শোনেন, আমাদের সবার রেজেক কিন্তু একই কাজ দিয়েই জোটে, তাই আমাদের উচিত সত্য ও নিষ্ঠার সাথে বেশি কাজ করে এই কোম্পানিকে বড় করা। রাসেল ঠিক বলেছে, এভাবে আমরা কিন্তু কখনোই ভেবে দেখিনি। এইভাবে চলে যায় 2 মাস। এখন রাসেল আর নীল পার্টনারশিপে কোম্পানি খুলেছে। এই কোম্পানির মান অনেক ভালো, সবাই কাজ দেয়। রাসেল, আমি একটা কথা বলতে চাই। কিরে, তুই একটা কথা বলবি?
আর সেটার জন্য আমার থেকে অনুমতি চেয়ে ছোট করে দিচ্ছিস কেন? আরে ঠিক সেইটা না, আচ্ছা আগে তো বল। আমি চাই তুই আবার বিএসসিতে ভর্তি হয়ে পড়াশোনা কর। না রে, ভালো লাগে না, অনেক পিছনে পড়ে আছি। তাই কি তুই আবার শুরু করবি? নিজেকে প্রতিষ্ঠিত কর। তুই যখন বলছিস তখন আমি ভর্তি হব, কিন্তু তার জন্য আমার কাগজপত্র আনতে হবে। তুই কাগজপত্র গুছিয়ে রেডি কর। আমার পরিচিত একটা স্যার আছে, তার সাথে আমি কথা বলে সব রেডি করি। আচ্ছা ঠিক আছে। তারপর রাসেল ভাবতে থাকে নীলের কাছে তো ঠিকই বললো কাগজপত্র আনবে, কিন্তু কি করে আনবে? কলেজে তো যেতে পারবে না, স্যার দিবেও না, আর সেখানে রাসেলে যাওয়ার ইচ্ছেও নেই। তখনই রাসেল একজনের কথা মনে পড়ে, যার মাধ্যমে কলেজ থেকে কাগজ আনতে পারবে। তাই রাসেল মনে মনে সিদ্ধান্ত নেয় তার সাথে যোগাযোগ করবে। সে মানুষটা আর কেউ না, সে মানুষটা হলো আদনান সাহেব। রাসেল কিছু না ভেবে আদনান সাহেবের নম্বরে ফোন দেয়। রিং হচ্ছে। হ্যালো, সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমাকে চিনতে পারছেন? আমি রাসেল। ও রাসেল, কেমন আছো? আর এতদিন পরে আমার কথা মনে পড়লো। আপনি তো জানেনই আমার অবস্থা কেমন, আর ভালো আছি। আপনার কথা আমি সব সময় মনে করি। তুমি তো সবসময় আমার কথা মনে করো, এই জন্যই হয়তো আমি খেতে বসলে বেশম খাই। কি যে বলেন না আঙ্কেল, একটা দরকারে আপনাকে ফোন করেছি। বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তোমার উপকার করার। আমি পড়াশোনা শেষ করতে চাই, তার জন্য আমার কলেজ থেকে কাগজপত্র আনতে হবে। সেটা তো ভালো কথা, তো এই কলেজে এসে নিয়ে যাও। আমি গেলে ধর্ষক বলে অপমান করে তাড়িয়ে দিবে। আপনাকে যেভাবে হোক কাগজ তুলে দিতে হবে। আচ্ছা, ব্যবস্থা করেছি, তুমি চিন্তা করো না। তারপর অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। পিছন থেকে নীল বলে, রাসেল, আমি স্যারের সাথে কথা বলে সব ঠিক করেছি, তুই কাগজ আনলেই সব হয়ে যাবে। আমি ব্যবস্থা করতেছি, পেয়ে যাব, কোনো চিন্তা নেই। এভাবে কাজের মধ্যে দিয়ে কেটে যায় অনেকগুলো দিন। রাসেল কলেজে ভর্তি হয়েছে, ক্লাস করবে না, শুধু পরীক্ষা দিবে। এইভাবে নানান কষ্ট অবহেলা সহ্য করতে করতে অতিবাহিত হয় 2.5 বছর। এখন রাসেল অনেক ধনী, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, সবাই এক নামে চেনে আর কে। সামনে রাসেলের বিএসসি ফাইনাল পরীক্ষা, এটা শেষ করলে সে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। অনেক তো এদের কথা শুনলাম, চলেন একটু রাসেলের পরিবারের কথাও শুনে আসি। একদিন রাতে শিখা জায়নামাজে বসে আল্লাহর কাছে